হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে রে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা স্যার। যাচ্ছে। চল বলো, আগের দিনের পড়া পড়েছো? কিছু অসুবিধা আছে? কিছু অসুবিধা আছে? না স্যার। চলো তাহলে তাহলে আমরা আজকে কি আলোচনা করতে যাচ্ছি সেটা একটুখানি দেখি। তো আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি ওই যে রোটেশনাল এবং ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি সেইটা। তাহলে topics to be discussed, সেখানে আমরা ওই রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিটা করব। এইটা এবং এর যে অ্যাপ্লিকেশন আছে সেইগুলো, আর তার সঙ্গে ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপিটা করব। রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি এবং ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি, এই দুটো হচ্ছে আমাদের মূলত আজকে আলোচনার বিষয় হবে। আচ্ছা, এই বিষয়ে আলোচনা করার আগে আমরা একটা পার্টিকুলার কনসেপ্ট একটু ইন্ট্রোডিউস করে দিই, সেটা হচ্ছে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড। এই জিনিসটা কি একটুখানি বলে দিই। পোলারাইজেবিলিটি ইলিপসয়েড, এই জিনিসটা একটুখানি দেখে নিই। দেখো, আমরা পোলারাইজেবিলিটি টার্মটাকে ডিফাইন করেছিলাম। পোলারাইজেবিলিটি ব্যাপারটা কি ছিল, যে ধরো ধরো না কোনো একটা নন পোলার মলিকুল হয়তো আছে, মলিকুলটা পোলার হলেও কোনো অসুবিধা নেই। ধরো তুমি ধরে নাও নন পোলার মলিকুল আছে, তার নর্মাল পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। এবারে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, তাহলে ইলেকট্রন কাউকে ডিফর্ম হচ্ছে বলে তার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, যাকে বলে কি ইনডিউস ডাইপোল মোমেন্ট। ঠিক আছে? এবারে এই যে ইনডিউস ডাইপোল মোমেন্টটা, ইনডিউস ডাইপোল মোমেন্ট মিউটা সেটা কি ছিল না, প্রপোর্শনাল টু স্ট্রেন্থ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। আর ওইখান থেকে মিউটা তুমি বলে দিয়েছিল আলফা ইন্টু ই, এটা যেখানে আলফাটা ছিল হচ্ছে পোলারাইজেবিলিটি, আলফা হচ্ছে তোমার পোলারাইজেবিলিটি, আলফাটা হচ্ছে পোলারাইজেবিলিটি। এই পোলারাইজেবিলিটি নিয়ে কিছু কথাবার্তা তোমার বলা হয়েছে। আচ্ছা, এবার ব্যাপারটা দেখো যে এমনিতে তোমরা যখন ফ্যাজান সুর বা ইত্যাদি পড়েছিলে, সেখানে যে পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেবিলিটি ইত্যাদি দেখেছিল, সেখানে কি ছিল না, পোলারাইজেবিলিটি হচ্ছে ধরো নর্মালি কোনো একটা অ্যানায়ন তার ইলেকট্রন কাউন্টটা ডিফর্ম হয়ে যাওয়ার এবিলিটি, সেখান থেকে তোমার ডিরেকশনাল ক্যারেক্টার আসছে, সেখান থেকে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়ে। মানে আয়নিক কম্পাউন্ড থেকে যখন কোভ্যালেন্ট ক্যারেক্টার তুমি কতটা হবে দেখতে চাইবে, তখন অ্যানায়নের পোলারাইজেবিলিটি যত বেশি হবে, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা, অর্থাৎ ক্যাটায়নের একটা টেন্ডেন্সি আছে যে তার যে পাশে যে অ্যানায়নটাকে ইলেকট্রন কাউন্টটাকে ডিফর্ম করে দেবে, ডিফর্ম করে দেওয়ার যে ক্ষমতাটা, সেটা পোলারাইজিং পাওয়ার। আর ইলেকট্রন কাউন্টার ডিফর্ম হয়ে যাওয়ার যে প্রবণতাটা, সেটা বলা হচ্ছে পোলারাইজেবিলিটি। তার মানে ইলেকট্রন ক্লাউডটা যত সহজে ডিফর্মড হবে, তত বেশি পোলারাইজেবিলিটি। ঠিক আছে? তার মানে এটা দাঁড়াচ্ছে যে লার্জার দ্য সাইজ অফ দ্য মলিকুল, larger the size of the molecule larger will be the deformation of electron cloud. Larger the size of the molecule, larger will be the deformation of electron cloud, or larger will be the polarizability.
এটা তোমার জানা আছে। ধরো তুমি যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তুমি কম্পেয়ার করো, তাহলে আয়োডিনের পোলারাইজেবিলিটি অনেক বেশি, কারণ আয়োডিনের সাইজটা হচ্ছে বেশি। তা যত বড় সাইজ হবে, তার বাইরে ইলেকট্রন ক্লাউডের উপরে নিউক্লিয়াসের কন্ট্রোলটা তত কম থাকবে, সেই ইলেকট্রন ক্লাউডকে তত সহজে ডিফর্ম করা যাবে। ঠিক আছে? তাহলে মোটামুটি লার্জার দ্য সাইজ অফ দ্য মলিকুল, লার্জার উইল বি দ্য ডিফরমেশন অফ ইলেকট্রন ক্লাউড, লার্জার উইল বি দ্য এবিলিটি, larger will be the ability of deformation of electron cloud, আর larger will be the polarizability। ঠিক আছে? এটা আচ্ছা, এবারে যেটা ব্যাপার যে একটা এই যে পোলারাইজেবিলিটিটা মানে মানে পার্টিকুলারলি ধরো যখন আমি রামন স্পেকট্রোস্কোপিটাকে দেখবো, তখন কি হচ্ছে, ডিউরিং দ্য পার্টিকুলার ইন্টারনাল মোশন, মানে ডিউরিং মলিকুলার রোটেশন আর মলিকুলার ভাইব্রেশন, মলিকুলার পোলারাইজেবিলিটির একটা পিরিয়ডিক চেঞ্জ হয়। সেই মলিকুলার পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জটা আমাকে জানতে মানে হতে হবে, তবেই সেটা না মানে অ্যাক্টিভ হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে যে এই যে ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল, অর্থাৎ মলিকুলার রোটেশন বা মলিকুলার ভাইব্রেশনের সাথে সাথে যে পোলারাইজেবিলিটি চেঞ্জটা হচ্ছে, এই পোলারাইজেবিলিটি চেঞ্জটাকে পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা পার্টিকুলার শেপ দিয়ে, যাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড। মানে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড জিনিসটা কি হচ্ছে না, সেটা হচ্ছে যে যে আমি জাস্ট লিখছি আর কি, পোলারাইজেবিলিটি চেঞ্জেস পিরিয়ডিক্যালি during an internal motion of the molecule, internal motion of the molecule. Polarizability changes periodically during an internal motion of the molecule. ঠিক আছে? এটা এবারে the change in polarizability due to this internal motion, that is molecular rotation or vibration. The change in polarizability due to this internal motion, that is molecular rotation or vibration, can be pictorially represented by the variation of a shape called by the variation, দাঁড়া এক সেকেন্ড, by shape মানে হচ্ছে by the variation represented by the variation of size and shape, variation of size and shape of an ইলিপসয়েড, বা টু ডাইমেনশনে যেটাকে ইলিপস বলা হয়, থ্রি ডাইমেনশনে ইলিপসয়েড, বা ডিমের মতো দেখতে যে শেপটা হচ্ছে ইলিপসয়েড, can be pictorially represented by the variation of size and shape of an ellipsoid called the polarizability ellipsoid. Called the polarizability ellipsoid. মানে ব্যাপারটা কিরকম দেখো, যে ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমার আগে আমি ছবিটাকে এঁকে তোমায় দেখাই। ধরো একটা পোলারিটি ইলিপসয়েডে তুমি ছবি আঁকছো, এটা একটা পোলারিটি ইলিপসয়েডের ছবি, আমি এই দিকে এটা করে দিই, এটা থ্রি ডাইমেনশনাল শেপ, সেটা বোঝানোর জন্য। আচ্ছা, এর একটা সেন্টার আছে, এই হচ্ছে ধরো সেন্টার। ঠিক আছে?
আচ্ছা, এবারে সেন্টার থেকে কোনো একটা দূরত্ব কনসিডার কর, মানে মানে এই ইলিপসয়েডের সারফেসে একটা পয়েন্ট কনসিডার করো আই। এবার এই সেন্টার থেকে এই আই এর দূরত্বটাকে ধরে নাও তোমার আর আই, এটা। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে আর আইটা, এই যে সেন্টার থেকে দূরত্বটা, সেটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/√অফ আলফা আই। যখন তুমি পোলারাইজিটি ইলিপসয়েডের সাইড বা শেপটাকে তুমি দেখবে, সেটা পোলারাইজিবিলিটির উপরে কেমন করে ডিপেন্ড করছে। দেখো, যেখানে এইখানে আলফা আইটা হচ্ছে তোমার কম্পোনেন্ট অফ পোলারাইজিবিলিটি along the line connecting the ith point on the surface of the ellipsoid and the origin. মানে আলফা আইট এর কম্পোনেন্ট অফ পোলারাইজিবিলিটি along the line connecting the ith point on the surface of the ellipsoid, এইটা and the origin। এই অরিজিন থেকে যে এই যে লাইনটা তুমি টেনেছো, এই লাইনের অ্যারাউন্ড বা লাইনের উপরে আর কি যে কম্পোনেন্টটা, পোলারাইজিবিলিটি যে কম্পোনেন্টটা, সেটাকে আলফা আই নাম দেওয়া হচ্ছে। আর আর আইটা হচ্ছে তোমার ডিস্টেন্স অফ দ্য ith পয়েন্ট ফ্রম দ্য অরিজিন। তার মানে দেখো, আর আইটা প্রপোর্শনাল টু 1/√অফ আলফা আই। তার মানে যে অ্যাক্সিস বরাবর সে মোর পোলারাইজেবল, সেই অ্যাক্সিস বরাবর সেন্টার থেকে ডিস্টেন্সটা কম হবে, অর্থাৎ সেই দিকটা চাপা হবে। আর যে বরাবর পোলারাইজেবিলিটিটা তোমার কম, সেদিকটা হচ্ছে ফোলা হবে। তার মানে যত ছোট সাইজের পোলারাইজেবিলিটি ইলিপস হয়, তার পোলারাইজেবিলিটি তত বেশি। একটা ইনভার্স রিলেশন, যে যার পোলারাইজেবিলিটি বেশি তার পোলারিটি ইলিপসয়েডের সাইজ ছোট, আর যে ডিরেকশন বরাবর পোলারাইজেবিলিটি বেশি সেই ডিরেকশনটা অ্যাকচুয়ালি তোমার চাপা। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো তুমি হাইড্রোজেন মলিকুল ধরো কনসিডার করছো, ধরো হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো, ধরে না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে, বা ঠিক আছে এইভাবে বলছি, এই হাইড্রোজেন অ্যাটমকে তুমি এভাবে কনসিডার করো। তাহলে এবার খেয়াল করে দেখো, এই যে বন অ্যাক্সিস আছে, যে বন অ্যাক্সিস বরাবর ইলেকট্রন কাউটা সহজে ডিফর্ম হতে পারে, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ইলেকট্রন কাউটা সহজে ডিফর্ম হয় না। তাহলে এর যে করসপন্ডিং পোলারিটি ইলিপসয়েডটা কেমন দেখতে হবে, পোলারিটি ইলিপসয়েডটা দেখতে হচ্ছে, দেখো এরকম দেখতে হচ্ছে। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে বরাবর সে মোর পোলারাইজেবল, এই বন বরাবর সে মোর পোলারাইজেবল, সেখানে এদিকটা চাপা, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর সে লেস পোলারাইজেবল, সেখানে এদিকটা হচ্ছে তোমার ফোলা। বা ঠিক একই রকম করে কেউ যদি অন্য একটা ওরিয়েন্টেশনের কথা ভাবে, তাহলে এই ওরিয়েন্টেশনটা তুমি আছো, এইটা, তার করসপন্ডিং শেপটা কেমন হবে, তোমার এরকম দেখতে হলো শেপটা। দেখো, এইটা বন অ্যাক্সিস বরাবর সে অনেক বেশি পোলারাইজেবল, সেখানে এই বরাবর তোমার চাপা, আর উল্টো দিকটা দেখো তোমার লেস পোলারাইজেবল বলে, সেদিকটা হচ্ছে তোমার ফোলা। তাহলে পোলারাইজিটি ইলিপসয়েডের শেপ তোমায় বলে দিচ্ছে, এই টু যখন রোটেট করে তখন কিন্তু পোলারাইজিবিলিটি একটা পিরিয়ডিক চেঞ্জ তোমার হচ্ছে। আবার উল্টো দিকে ধরো, লেটসে একটা কার্বন ডাইঅক্সাইড তুমি কনসিডার করছো, এটা হচ্ছে তোমার একটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি ধরে। এবারে আমি সেখান থেকে সেটা কম্প্রেস করে ছোট হতে পারে, আবার স্ট্রেচ করে বড় হতে পারে। এবারে দেখো, এটা হচ্ছে বন অ্যাক্সিস বরাবর সে মোর পোলারাইজেবল, তাহলে এই অ্যাক্সিস বরাবর সে পোলারাইজেবল। এবারে দেখো, যেটা হচ্ছে যখন সাইজটা ছোট হয়ে যাচ্ছে, তখন পোলারাইজিবিলিটি কমে যাবে। তাহলে এই যে তোমার এই কম্প্রেশন যখন হচ্ছে, তখন এইটার পোলারাইজিবিলিটি সবচেয়ে কম, এইটার পোলারাইজিবিলিটি সবচেয়ে বেশি, কারণ দুদিকে স্ট্রেচ হয়ে গেছে, দুটো বন্ডই বেড়ে যাওয়ার জন্য মলিকুলার ভলিউমটা অনেক বেশি বেড়ে গেছে, সেই জন্য এটা মোর পোলারাইজেবল হচ্ছে, এটা ইন্টারমিডিয়েট পোলারাইজিবিলিটি। তার মানে এই ছবিটাকে যদি তুমি এইরকম করে আঁকো,
এটা লেস পোলারাইজেবল হয়ে গেছে মানে কি? লেস পোলারাইজেবল হয়ে গেছে মানে পোলারিটি ইলিপসয়েডের সাইজটা কিন্তু বড় হয়ে যাবে। আর এটা মোর পোলারাইজেবল হয়ে গেছে মানে আরো ছোট হয়ে যাবে। তাহলে দেখো, বুঝতে পারছো যে কিভাবে পোলারাইজেবিলিটির যে একটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে তুমি পোলারাইজেবিলিটি ইলিপসয়েড দিয়ে তুমি দেখাবে। ঠিক আছে? বুঝতে পারলে পোলারাইজেবিলিটি ইলিপসয়েড এই কনসেপ্টটা পরিষ্কার? হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে এইটা একটুখানি দরকার পড়ে যে আমি এরপরে যখন ওই রামানে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না সেগুলো দেখাতে চাইবো, তখন তোমার এই জিনিসটা কাজে লাগে। তাহলে এবারে তুমি চলে এসে এখান থেকে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি। দেখো, রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি। আচ্ছা আচ্ছা, রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি থেকে প্রথম যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপি, তার ক্ষেত্রে এটা দেখা গিয়েছিল যে মলিকুলটাকে পোলার হতে হয় বা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হয়, তবেই সে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করে। রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে হচ্ছে সেটা কি, টুবি। তার আগে এইটা বলে নিই, তার আগে তাহলে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফর pure rotational spectroscopy or microspectroscopy, the molecule has to be polar having permanent dipole moment, এইটা। ও তার জন্য কি হচ্ছে যে হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল নন পোলার, তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট শূন্য বলে যে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করছে না। ঠিক আছে? তাহলে হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল, ধরো হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুল being non-polar is microwave inactive। ও তার জন্য কি হবে, আমরা রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রোস্পেকট্রোস্কোপি করে বন্ড লেন্থ ডিটারমাইন করি। ঠিক আছে? তাহলে হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ কিন্তু এখান থেকে তুমি ডিটারমাইন করতে পারবে না। তাহলে বন্ড লেন্থ of a homonuclear diatomic molecule cannot be determined using your rotational spectroscopy or microwave spectroscopy। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তোমার আচ্ছা, তার আগে বলি তাহলে তাহলে হোমোনিউক্লিক ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থটা তুমি মাইক্রোস্পেকট্রোস্কোপি বা রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে ডিটারমাইন করতে পারছো না। তাহলে উপায়টা কি? ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে তোমাকে ইউজ করতে হবে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি।
তাহলে প্রথম যেটা হচ্ছে বন্ড লেন্থ অফ এ homonuclear diatomic molecule can be determined using rotational Raman rotation। এটা হচ্ছে ব্যাপার। আর এবারে কাজটা কেমন করে হচ্ছে দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে যে মাইক্রোস্পেকট্রোস্কোপিতে রেসপন্স করলো না, সে এইখানে রেসপন্স করলো কি করে সেটা একটুখানি প্রথমে দেখা যায়। ধরো তুমি একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল কনসিডার করছো, ধরো না ক্লোরিন মলিকুলকে ধরো তুমি কনসিডার করছো, বা হাইড্রোজেনকে কনসিডার করতে পারতে, ক্লোরিন মলিকুলকে তুমি কনসিডার করছো। সাডেনলি এই ক্লোরিন মলিকুল যখন রোটেট করছে, ধরে নাও রোটেট করছে, এই হলো, হ্যাঁ, মানে জাস্ট আমি রোটেশনটাকে দেখাচ্ছি আর এটা। এই এই পার্টিকুলার কেসে দেখো ডাইপোল মোমেন্ট যদি ক্যালকুলেট করে, এখানেও ডাইপোল মোমেন্ট জিরো, এখানেও ডাইপোল মোমেন্ট জিরো, এখানেও ডাইপোল মোমেন্ট জিরো। কিন্তু তুমি পোলারাইজিবিলিটিটা খেয়াল করে দেখো, এই পার্টিকুলার কেসে পোলারাইজিবিলিটি ইলিপসয়েডটা কিন্তু তোমার এরকম দেখতে হয়, এক্ষেত্রে পোলারিটি ইলিপসয়েড কিন্তু এরকম দেখতে, আর এক্ষেত্রে পোলারাইজিবিলিটি আবার দেখো তোমার এরকম দেখতে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে পোলারাইজিবিলিটি কিন্তু পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে। ডাইপোল মোমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না বলে, কিন্তু পোলারাইজিবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে বলে ইভেন একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল কিন্তু তোমার এতে অ্যাক্টিভ থাকছে। মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হলেও হচ্ছে, রোটেশনাল না মানে অ্যাক্টিভ থাকছে। তার মানে এখান থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ডিউরিং রোটেশন, আমি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলটাকে নিয়েছি, ডিউরিং রোটেশন there is no change in dipole moment, but there is a periodic change of molecular polarizability। তার জন্য কি হবে, হেন্স this is microwave inactive but Raman active, একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। আচ্ছা, পাশাপাশি তুমি যদি একটা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল কনসিডার করো, ধরো HCl, এই 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 করলাম, তার একটা এটা আমি কিভাবে রোটেট করছি, অ্যান্টি ক্লকওয়াইজ করছি না, সরি, যেভাবে করবে আর কি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কিছু একটা হোমোজিনিয়াসলি করো। অ্যান্টি ক্লকওয়াইজ করলে হচ্ছে এইটা এরকম হলো, তারপরে এইটা এরকম হচ্ছে, তারপরে এইটা হচ্ছে, তারপরে এইটা এরকম হচ্ছে, তারপরে এইটা, মানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ আমি রোটেশনটাকে দেখাচ্ছি। আর এর ক্ষেত্রে দেখো এদিকে ডাইপোল মোমেন্ট কাজ করছে, এর ক্ষেত্রে এদিকে ডাইপোল মোমেন্ট কাজ করছে, 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 ডাইপোল মোমেন্টটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে এটা। আর পোলারাইজিবিলিটি যদি তুমি দেখো, এটা এরকম দেখতে, এটা এরকম দেখতে, এটা আবার এরকম দেখতে, এটা এরকম দেখতে, আর এটা এরকম দেখতে। এরকম দেখতে, ঠিক আছে। দেখো এই যদি তোমার হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয় এই পার্টিকুলার কেসে,
ডাইপোল মোমেন্টেরও পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, পোলারাইজেবিলিটিরও পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, সেখানে এটা দুটোতেই অ্যাক্টিভ হবে। তার মানে দিস মলিকুল is active in both microwave and Raman spectroscopy। তো দেখো, যখন তোমার হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, তখন ডাইপোল মোমেন্টেরও পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, আর পোলারাইজেবিলিটিরও পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে বলে সেটা বোথ মাইক্রোওয়েভ অ্যান্ড রামান অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সেটা মাইক্রোওয়েভে অ্যাক্টিভ হচ্ছে না, এটা রামানে অ্যাক্টিভ হচ্ছে। এটা আচ্ছা, এবারে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এক্ষেত্রে সিলেকশন রুলটা দেখো। সিলেকশন রুলের কিন্তু একটা চেঞ্জ আছে। সিলেকশন রুলটা কি? তুমি যদি পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করতে, আমি কম্পেয়ার করে করে বলছি, পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি or মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, তাকে তো সিলেকশন রুলটা আমরা দেখবে ব্যবহার করেছি, ডেল্টা ইজ ইকুয়াল টু +-1 ছিল আমার সিলেকশন রুলটা। ঠিক আছে, আর এটাই যখন রামানে চলে আসছে, রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে সিলেকশন রুলটা ডেল্টা জে কিন্তু +-2 হয়ে যায়। আর ডেল্টা জে জিরো পার্টটা হচ্ছে তোমার র্যালে লাইনের জন্য, আর রাবার লাইনের জন্য কিন্তু ডেল্টা জে ইকুয়াল টু +-2 হচ্ছে। আচ্ছা, তাহলে এইখান থেকে তুমি প্রথমে একটা কোয়ালিটেটিভলি বোঝার চেষ্টা করো, যে যেখানে মাইক্রোস্পেকট্রোস্কোপিতে সিলেকশন রুলটা ডেল্টা জে ইকুয়াল টু +-1, তোমার এতে রামান স্পেকট্রোস্কোপিতে ডেল্টা যেটা কেন +-2 হলো। আচ্ছা, এটা কোয়ালিটেটিভলি তুমি ডাইপোল মোমেন্ট এবং পোলারাইজেবিলিটির তার সিমেট্রি থেকে বুঝতে পারো। তুমি এখানে খেয়াল করে দেখো, এই যে ফিগারটা এখানে কনসিডার করেছি, দেখো ডাইপোল মোমেন্ট তার আগের ওরিয়েন্টেশনে ফিরতে তোমাকে কিন্তু 360 ডিগ্রি রোটেশন করতে হবে। দেখো, মানে যে এই সেল থেকে এই যে এই সেলটা এলো, এখান থেকে ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন, ডাইপোল মোমেন্ট ভেক্টর হয়ে যাওয়ার জন্য এখানকার ডিরেকশন 180 ডিগ্রি রোটেশনের পরে কিন্তু একই ডাইপোল মোমেন্ট তুমি পাচ্ছ না। ডাইপোল মোমেন্টটা তার আগের ওরিয়েন্টেশনে ফিরতে গেলে 360 ডিগ্রি রোটেট করতে হচ্ছে। হয় না, পোলারাইজেবিলিটি বিষয়টা দেখো, সেটা কিন্তু 180 ডিগ্রি রোটেশন করলেই আগের জায়গায় তোমার ফিরে আসছে। ঠিক আছে, এবং এইটাই অ্যাকচুয়ালি তোমার সিলেকশন রুলে টেক পার্ট করছে। তাহলে এই যে মাইক্রোস্পেকট্রোস্কোপি এবং রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি, মানে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি এবং রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি, তাদের যে সিলেকশনের তফাৎটা থাকে, সিলেকশনের তফাৎটাকে তুমি জাস্ট কোয়ালিটেটিভলি এইভাবে ভাবতে পারো। তার মানে চেঞ্জ ইন সিলেকশন রুল can be explained qualitatively as follows. From the figure it is clear that dipole moment attains its original value. Dipole moment attains its original value after 360 degree rotation. On the other hand, molecular polarizability attains its original value after 180 degree rotation. This is reflected in সিলেকশন রুল। দেখো, এমনিতে
মানে মানে খুব ঠিকঠাক করে তোমার বললে ওই যে ফেরমি গোল্ডেন রুল ছিল, ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল ক্যালকুলেট করে তোমাকে বুঝতে হয় তো সিলেকশন রুলটা কি হবে। পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপির জন্য সিলেকশন তুমি সেইভাবে ডিরাইভ করতে পারবে, রোটেশনাল নন স্পেকট্রোস্কোপির জন্য সিলেকশন রুল তোকে সেইভাবে ডিরাইভ করতে হবে, কারণ দুজনের ক্ষেত্রে ওয়েব ফাংশন আলাদা হয়ে যাবে, অপারেটর আলাদা হয়ে যাবে ইত্যাদি। তাহলে সেইখান থেকে অ্যাকচুয়ালি করতে হয়, কিন্তু যেটা তোমাদের যেহেতু ওই টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি, সেখানে ফেরমি গোল্ডেন রুল এইসব জিনিসপত্রগুলো নেই, তুমি জাস্ট কোয়ালিটেটিভলি এইভাবে ব্যাপারটাকে বলতে পারো। সেটা হচ্ছে যে যখন ডাইপোল মোমেন্টটা তুমি দেখছো, ডাইপোল মোমেন্টটা তার আগের ওরিয়েন্টেশনে ফিরে আসছে 360 রোটেশনের পরে, কিন্তু পোলারাইজিবিলিটিটা তার আগের ওরিয়েন্টেশনে ফিরে আসছে 180 রোটেশনের পরে। মানে বোঝা যাচ্ছে যে পোলারাইজিং ইলিপসয়েডটা হচ্ছে অনেক বেশি সিমেট্রি এবং সেটা রিফ্লেক্টেড হয়েছে ইন দ্য সিলেকশন রুল। ঠিক আছে, এখানে সিলেকশন রুলটা আমি জাস্ট একটুখানি বলে দিলাম। আচ্ছা, এবারে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে সিলেকশন রুল যদি ডেল্টা জি করে +-2 হয়, আর এখানে ডেল্টা জে ইকুয়াল টু জিরোটা আমি লিখছি না, ডেল্টা জে ইকুয়াল টু জিরোটা কিন্তু তোমার র্যালে লাইন দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে তুমি দেখো এখানে এই ধরে নাও, আমি জাস্ট এইভাবে ভাবছি, এই একটা কোন একটা ইলেকট্রনিক স্টেট আছে, কোন একটা ইলেকট্রনিক স্টেট, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট ধরো আছে। ঠিক আছে, আচ্ছা এবারে এবারে এইখানে তুমি একটা ট্রানজিয়েন্ট স্টেট কনসিডার করবে, যেভাবে আমরা আগের দিনে কোয়ান্টাম থিওরি অফ রামান স্পেকট্রোস্কোপি বলার সময় বলেছিলাম যে আমি এমনভাবে ফ্রিকোয়েন্সিটাকে চুজ করবো যাতে করে একটা ইলেকট্রনিক স্টেট থেকে আর একটা ইলেকট্রনিক স্টেটে যেতে না পারে। তাহলে কি করবে, যখন মলিকুলটা ফোটনটাকে অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করার পর একটা শর্ট লিভড ট্রানজিয়েন্ট স্টেট তৈরি করে, এটা হচ্ছে আবার ট্রানজিয়েন্ট স্টেট। আচ্ছা, এবার রোটেশনাল নামান দেখানোর জন্য তুমি যেটা ধরবে যে এই ইলেকট্রনিক লেভেলের মধ্যে যে বিভিন্ন রোটেশনাল লেভেলগুলো আছে, সেই রোটেশনাল লেভেলগুলো তুমি করলে, একটা ধরো রোটেশনাল লেভেল, এই ধরো একটা রোটেশনাল লেভেল, এই ধরো একটা রোটেশনাল লেভেল, এই ধরো একটা রোটেশনাল লেভেল, বিভিন্ন রোটেশনাল লেভেলগুলো আছে। এবারে তোমার আন্ডার ডিজিটের অ্যাপ্রক্সিমেশন পাশাপাশি দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু বেড়ে যাবে, এরকমভাবে দেখাচ্ছি। জে এর ভ্যালু এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 ইত্যাদি, মানে কোনো একটা ইলেকট্রনিক স্টেটে বিভিন্ন রোটেশনাল লেভেল আছে। আচ্ছা, আর এবারে দেখো তুমি ডেল্টা জে ইকুয়াল টু যখন +-2 বলছো, তুমি এরকম করতে পারতে যে মলিকুলটা গ্রাউন্ড রোটেশনাল লেভেল থেকে স্টার্ট করলো, গ্রাউন্ড রোটেশনাল লেভেল থেকে স্টার্ট করলো, কিন্তু নামলো কোথায়, জে ইকুয়াল টু 2 তে, বা 1 থেকে স্টার্ট করলো, নামলো কোথায়, 3 তে, বা 2 থেকে স্টার্ট করলো, নামলো কোথায়, তোমার 4 এ। দেখো এই পার্টিকুলার কেসে ডেল্টা যেটা হচ্ছে তোমার +2, মানে যেখান থেকে শুরু করেছে অ্যাকচুয়ালি নামতে হচ্ছে তার কোয়ান্টাম নাম্বার 2 বেশিতে। আচ্ছা, ডেল্টা যেটা +-2 তো, তাহলে মাইনাসও হতে পারতো, অর্থাৎ বেসিক্যালি জে ইকুয়াল টু 2 থেকে স্টার্ট করে জে ইকুয়াল টু 0 তে নামতে পারতো, জে ইকুয়াল টু 3 থেকে স্টার্ট করে জে ইকুয়াল টু 1 এ নামতে পারতো, বা জে ইকুয়াল টু 4 থেকে স্টার্ট করে 2 তে নামতে পারতো, যার জন্য ডেল্টা জি হচ্ছে -2। তাহলে এই ধরনের পসিবল ট্রানজিশনগুলো হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে পসিবলটা, এবং পরিষ্কার বুঝতে পারছো যে প্রথমটায় যে ফ্রিকোয়েন্সি লাইট সে অ্যাবজর্ব করবে ছাড়বে তার থেকে কম, অর্থাৎ এই বাঁদিকের গুলো এই পার্টিকুলার কেসে যে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা সার্টেনলি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে কম হবে, আর এই পার্টিকুলার কেসে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করবে ছাড়বে তার থেকে বেশি, অর্থাৎ নিউটা এখানে গ্রেটার দ্যান নিউ জিরো হবে। এইটা তোমার স্টোকস লাইন দেবে, আর এটা তোমার অ্যান্টি স্টোকস লাইন দেবে। স্টোকস লাইন, অ্যান্টি স্টোকস লাইন দেবে। যে ফ্রিকোয়েন্সি কমে গেলে হচ্ছে স্টোকস লাইন, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে হচ্ছে অ্যান্টি স্টোকস লাইন। আচ্ছা, এবারে দেখো তোমার এই পাশাপাশি দুটো রোটেশনাল লেভেলের মধ্যে, পাশাপাশি বলছি মানে জে আর জে প্লাস, ধরো মানে যেটা ট্রানজিশনটা হচ্ছে ডেল্টা জে করতে +-2 এর মধ্যে, তো তাহলে আমি
জাস্ট জে থেকে জে প্লাস টু এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করে নিই। ধর আমি একটা এনার্জি গ্যাপ ক্যালকুলেট করছি, ডেল্টা এপসাইলন বার জে থেকে ধরে নাও তোমার জে প্লাস টুতে যাচ্ছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা দেখতে চাই। ঠিক আছে, তাহলে কি হবে সেটা? তার মানে এনার্জিটা তোমার জে প্লাস টু লেভেলে মাইনাস এনার্জিটা জে লেভেলে, এই বিয়োগটা তোমাকে করতে হবে। মানে আমি যখন ওভারঅল ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে বের করব, বা অন্যভাবে বলতে গেলে রামান শিফট কতটা হবে তুমি যখন বের করবে, তখন তো পিওর রোটেশন স্পেকট্রোস্কোপিতে পাশাপাশি দুটো রোটেশন লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করে রেখেছিলাম, এটা সেটা দিয়ে চলবে না। এটা তোমার 0 থেকে 2 বা 1 থেকে 3 বা 2 থেকে 4 এরকম সিচুয়েশন, অর্থাৎ জে এর ভ্যালুতে 2 ইউনিট চেঞ্জ হচ্ছে, সেরকম দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো তাহলে এইটা কত হবে? দেখো এমনিতে কি হয়, মানে এনার্জিটা বি জে ইন্টু জে প্লাস ওয়ান, মানে আমি যদি এতে করি, আমি বলছি যে মানে এটা রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে যদি করি আর কি, নাহলে এমনিতে তো তোমার নন রিজিড রোটার সিচুয়েশন, আমি রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনই করছি আর কি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি লিখছি। তো দেখো এটা হচ্ছে মাইনাস বি জে ইন্টু জে প্লাস ওয়ান, এটা হচ্ছে জে লেভেলের এনার্জিটা। জে প্লাস ওয়ান লেভেলের এনার্জিটা কত হবে? বি জে প্লাস টু ইন্টু জে প্লাস থ্রি, এইটা। এইটা হচ্ছে তোমার জে প্লাস টু লেভেলের এনার্জি, এটা হচ্ছে জে লেভেল এনার্জি, এই ডিফারেন্সটা এটা। ঠিক আছে, এখানে আমি পরে লিখে দিচ্ছি, আমি এখানে ওই তোমার ডি এর কন্ট্রিবিউশনটাকে জাস্ট নেগলেক্ট করছি। ডি এর কন্ট্রিবিউশন একটা থাকে, কিন্তু ডি এর ম্যাগনিটিউড বেশ কম বলে ওটাকে জাস্ট আমি নেগলেক্ট করবো। এটা কত হবে তাহলে? দেখো বিটাকে কমন নিয়ে নাও, তাহলে এটা জে ইন্টু জে মিলে জে স্কোয়ার প্লাস টু জে প্লাস থ্রি জে মিলে ফাইভ জে প্লাস সিক্স মাইনাস জে স্কোয়ার মাইনাস জে। তাহলে বি হলো, দেখো জে স্কোয়ার কেটে গেল, এটা ফোর জে প্লাস সিক্স হলো, বি ইন্টু ফোর জে প্লাস সিক্স, মানে যেটা 45-এর মতো হলো, এটা হচ্ছে ফোর জে প্লাস সিক্স, বি ইন্টু ফোর জে প্লাস সিক্স, এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি যখন তুমি স্টোকস লাইনগুলো দেখছো, অর্থাৎ ডেল্টা যে ইকুয়াল টু প্লাস টু এর মধ্যে তুমি থাকছো, মানে ফর স্টোকস লাইন কি হবে? এই যে ফ্রিকোয়েন্সিগুলো যখন জিরো থেকে স্টার্ট করে টুতে গেল ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা কি যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেইটা মাইনাস এটা, এই যে আমি জে এবং জে প্লাস টু লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করে নিয়েছি। তো তাহলে এবারে দেখো তুমি যদি প্রথম স্টোকস লাইনের ফ্রিকোয়েন্সিটাকে বের করো, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সঙ্গে জে থেকে জে ইকুয়াল টু জিরো থেকে টু এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, এই গ্যাপটাকে বিয়োগ হয়ে যাবে। মানে এনার্জি গ্যাপটা মানে আমি সাডেনলি এটা সেন্টিমিটার ইনভার্সে কনভার্ট করে বলছি, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি একবার লিখে ফেলতে পারছি। তার মানে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করলো ধরে না সেটা নিউ জিরো, আর যে ফ্রিকোয়েন্সি লাইট এমিট করছে সেটা কতটা হবে না, যে ফ্রিকোয়েন্সি লাইট এমিট করছে সেটা হচ্ছে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি মাইনাস এই যে জে ইকুয়াল টু জিরো এবং টু এর মধ্যে যে এনার্জি গ্যাপ আছে তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা, সেটা বিয়োগ হয়ে যাবে। আর এনার্জি গ্যাপগুলোকে তুমি সেন্টিমিটার ইনভার্সে লিখেছো, তাহলে এনার্জি গ্যাপটাকে বিয়োগ করা মানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি তোমার বিয়োগ করা। তাহলে প্রথমটা যেটা পাবে তুমি জে ইকুয়াল টু জিরো থেকে টুতের জন্য ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি মাইনাস, তুমি এখানে যেটা করবে যে এখানে জে এর ভ্যালু জিরো বসিয়ে দাও, জে এর ভ্যালু জিরো বসিয়ে মাইনাস সিক্স বি হলো, মাইনাস সিক্স বি। ঠিক আছে, আচ্ছা এবারে নিউ বারটা যদি ওয়ান থেকে তিন, মানে ওয়ান থেকে তিন মানে সরাসরি এক থেকে তিনে হচ্ছে না, এক থেকে ট্রানজিয়েন্ট লেভেলে পৌঁছাচ্ছে, পৌঁছে সেখান থেকে তিনেতে নামছে। এইটা যদি তুমি সেন্টিমিটার ইনভার্সে দেখো, তাহলে সেটা কি হবে? নিউ বার অসিলেটর মাইনাস, এখানে তুমি জে এর জায়গায় ওয়ান বসিয়ে দাও, যে জায়গায় অসম বসিয়ে টেন বি, টেন বি। আচ্ছা যদি তোমার দুই থেকে চারেতে আসে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা কত হবে? নিউ বার জিরো মাইনাস ফর্টিন বি। নিউ বার তিন থেকে ধরো তোমার চারে আসছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা কি হবে? নিউ বার জিরো মাইনাস, দেখো জের ভ্যালু এখানে তিন বসাও, এবার তিন বসাতে গেলে তিন চারে 12 আর 6 18, 18, 18 বি অ্যান্ড সোয়ান সোয়ান। এটা আবার যখন তোমার ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস টু, অর্থাৎ
অ্যান্টি স্টোকস লাইন, তখন কি হবে? অ্যান্টি স্টোকস লাইনের ক্ষেত্রে ওই একই রকম ব্যাপার, কিন্তু জিনিসটা বেড়ে যাবে। ধরো অ্যান্টি স্টোকস লাইন যখন তুমি দেখছো, এখানে কি হচ্ছে না 2 থেকে 0-তে আসছে, তখন কি হচ্ছে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি যা ছিল তার সঙ্গে তোমার এই 0 থেকে 2 এর মধ্যে যে গ্যাপটা সেটা তোমার বেড়ে যাচ্ছে। তার মানে এটা যখন 2 থেকে ধরো 0-তে যাচ্ছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা হচ্ছে নিউ বার 0, এটা প্লাস 6b হয়ে যাচ্ছে। নিউ বারটা যখন 3 থেকে 1-এ আসছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা হচ্ছে নিউ 0 মাইনাস 10b হয়ে যাচ্ছে। নিউ বার যখন 4 থেকে 2-এ আসছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, নিউ বার অসিলেটর মাইনাস 14b হয়ে যাচ্ছে। এটা যখন 5 থেকে 3-এ আসছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কত হচ্ছে নিউ 0 মাইনাস 18b হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড সো অন। ঠিক আছে, তার মানে তোমার স্টোকস এবং অ্যান্টি স্টোকস লাইনের যে ফ্রিকোয়েন্সিগুলো, সেই ফ্রিকোয়েন্সিগুলো তুমি দেখতে পেলে। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে দুটো স্টোকস লাইন, তাদের মধ্যে যদি স্টোকস লাইনের লাস্টেরটা 3 থেকে 5 হবে না? 3 থেকে 5 হবে, সরি 3 থেকে 5। এবারে দুটো স্টোকস লাইনের মধ্যে গ্যাপগুলো কি হচ্ছে দেখো, দেখো 4b করে, এই গ্যাপটা দেখো 4b, এই গ্যাপটা দেখো 4b। ঠিক, এখানে একই রকম ভাবে দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে যে গ্যাপ, বা দুটো অ্যান্টি স্টোকস লাইনের মধ্যে যে গ্যাপটা, দেখো এটা হচ্ছে 4b। ওইটা তো কি হলো, মাইনাস করলাম, প্লাস প্লাস প্লাস, হ্যাঁ, এই গ্যাপটা কত হচ্ছে 4b, এই গ্যাপটা কত হচ্ছে 4b। এটা ঠিক আছে, তাহলে স্টোকস লাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিগুলো কমে গেছে, কমে কি কি হয়েছে দেখছি, অ্যান্টি স্টোকস লাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিগুলো বেড়ে গেছে, বেড়ে কি কি হচ্ছে আমি দেখছি। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, ধরো তুমি যদি এই অরিজিনটাকে এখানে ধরো, তো তার অ্যাবাউটে যখন রোটেশনাল লাইনগুলো পরপর পরপর করে দেখছো, এটা ধরো নিউবার অসিলেটর, তাহলে তোমার এখানে একটা লাইন পেলে, এখানে একটা লাইন পেলে, এখানে একটা লাইন পাচ্ছ, এখানে একটা লাইন পাচ্ছ, করে আস্তে 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 তোমার মানে এগুলো হচ্ছে আমি তোমার ওই রিলেটিভ ইন্টেন্সিটিটা মোটামুটি দেখাচ্ছে আর কি। ইন্টেন্সিটিটা তো তোমার ইয়ে হবে, ইন্টেন্সিটিটা তো তোমার প্রথমে বাড়বে, যে ভ্যালু বাড়ার সাথে সাথে আর কি, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে, তো সেটা মোটামুটি এটা মানে ফলো করার চেষ্টা করছি আমি আর কি এটা। তাহলে দেখো এখানে যে এগুলো পাচ্ছে, যে দুটো স্টোকস লাইন, দুটো স্টোকস লাইনের মধ্যে গ্যাপগুলো কি হচ্ছে, দুটো স্টোক লাইনের মধ্যে গ্যাপগুলো হচ্ছে 4b করে। ঠিক আছে, শুধু এটা এক সেকেন্ড, এটা একটুখানি ডান দিকে করে দিই, মানে অনেকগুলো মুছতে হবে। এইটা হচ্ছে মাঝখান, শুধু এই গ্যাপটা হচ্ছে 6b, এই গ্যাপটা 6b, আর বাকি গ্যাপগুলো কিন্তু সব হচ্ছে 4b করে, 4b করে, 4b করে, অ্যান্ড সো অন। এটা ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, এটা প্রথম যেটা এই মাঝখান থেকে, এই মাঝখানটা মানে হচ্ছে মানে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটাকে আমি মাঝখান ধরছি আর কি। মানে যেখানে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা যেটা করবে, সেখানে তোমার বেসিক্যালি র্যালে লাইন হবে। হ্যাঁ, এই র্যালে লাইন, এটা হচ্ছে বেসিক্যালি র্যালে লাইন। তুমি যদি এটা এইভাবে দেখো, এই যেটা মোস্ট ইন্টেন্সের লাইনটা, যেটা তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিতে ঘটছে, সেটা হচ্ছে র্যালে লাইন, র্যালে লাইন। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে স্টোকস লাইন। আর ঠিক একই রকম ভাবে ডান দিকে যদি তুমি দেখো, এই একটা, এই 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 ধরো, এই ধরো, এই ধরো, এই ধরো, এরকম ভাবে যাচ্ছে।
ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে গ্যাপটা প্রথমটা অ্যাজ ইউজুয়াল আবার 4b 6b কিন্তু বাকিগুলো সব হচ্ছে 4b করে 4b 4b অ্যান্ড সো অন, এবং এইগুলো তোমার দিচ্ছে কি অ্যান্টি স্টোকস লাইন। এটা আচ্ছা, এবারে এইখান থেকে তুমি এবারে কি করতে পারো দেখো, তুমি দেখো প্রথম যে জিনিসটা হচ্ছে তুমি কিন্তু দুটো পাশাপাশি স্টোকস বা অ্যান্টি স্টোকস লাইন দেখো, এই যে মাঝখানটা বাদ দিলে, মাঝখানটা র্যালি লাইনের সাথে ফার্স্ট স্টোকস এবং ফার্স্ট অ্যান্টি স্টোকস তাদের যে গ্যাপগুলো হচ্ছে 6b করে, বাকি সর্বত্র কিন্তু 4b করে। ঠিক আছে? তাহলে তুমি যে কোনো দুটো স্টোকস বা অ্যান্টি স্টোকস লাইন নাও, নিয়ে তার গ্যাপটাকে ক্যালকুলেট করো। তার মানে হচ্ছে যে স্পেসিং বিটুইন টু successive স্টোকস অর অ্যান্টি স্টোকস লাইন হচ্ছে তোমার 4b। ঠিক আছে? আমি যেটা করবো যে ডিটারমাইন this spacing which is equal to 4b, এখান থেকে get the rotational constant b, মানে এই স্পেসিংকে তুমি 4 ভাগের 1 ভাগ করলে করে রোটেশনাল কনস্ট্যান্ট b পেয়ে গেলে। এবারে যেহেতু বিটা হচ্ছে h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার বাই c, then we get the equilibrium bond length as r0 equal to h/8 পাই স্কয়ার মিউ bc তার স্কয়ার রুট। দেখো এইখান থেকে তুমি ইকুইলিব্রিয়াম বন্ডটাকে বের করে ফেলতে পারছো। মানে বেসিক্যালি যখন মাইক্রোস্পেকট্রোস্কোপি করেছিলাম, মাইক্রোস্পেকট্রোস্কোপির ক্ষেত্রে পাশাপাশি দুটো লাইনের মধ্যে গ্যাপটা ছিল 2b, সেই 2b থেকে ক্যালকুলেট করে সেখান থেকে b পেয়ে সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বের করে নিতে পারি। এক্ষেত্রে এটা করতে হচ্ছে যে স্পেসিংটা হচ্ছে 4b, দুটো স্টোকস লাইন বা দুটো অ্যান্টি স্টোকস লাইনের মধ্যে গ্যাপটা হচ্ছে 4b, সেখান থেকে তুমি b পেয়ে যাও এবং সেই b থেকে তুমি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে ক্যালকুলেট করে নাও। তার মানে কি করে একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে স্পেকট্রোস্কোপিক টেকনিক ব্যবহার করে বের করা হবে, তার যে প্রিন্সিপালটা, মানে ইউজিং রামান স্পেকট্রোস্কোপি, সেই প্রিন্সিপালটা আমরা এখানে বললাম। দেখো বুঝতে পেরেছো জিনিসটা? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন দেখো, এই যে স্টোকস অ্যান্ড অ্যান্টি-স্টোক ব্রাঞ্চেস are not mirror image to each other. রোটেশনাল ভাইব্রেশন স্পেকট্রোস্কোপিতে একই কথা বলা হয়েছিল। দেখো তোমার ইন্টেন্সিটিটা নির্ভর করে তো তুমি কোন লেভেল থেকে ট্রানজিশন করছো তার উপরে। তাহলে স্টোকস লাইনের প্রথমটা ট্রানজিশনটা করছে কিন্তু j = 0 থেকে, এই যে ছবিতে দেখো j = 0 থেকে, কিন্তু অ্যান্টি-স্টোকস লাইনের ফার্স্টের ট্রানজিশনটা করছে j = 2 থেকে। ঠিক আছে? এবার j = 0 এবং j = 2 এর পপুলেশন একই নয়। তুমি জানো যে ভ্যালু বাড়ার সাথে সাথে পপুলেশনটা প্রথমে বাড়ে, ওটা ট্র্যাক্টিভে পৌঁছে তারপরে কমে। তারপরের লাইনটা দেখো, এখানে ট্রানজিশন 1 থেকে, এখানে ট্রানজিশন করছে 3 থেকে। সেই জন্য যেটা হচ্ছে এখানে, এই যে প্রথম লাইনটা আর এখানে যে প্রথম লাইনটা থেকে একই হাইটের নয়, এই জন্য এটা একে অপরের মিরার ইমেজ কিন্তু হবে না। মানে র্যালে লাইন বরাবর একটা মিরার ধরলে স্টোকস এবং অ্যান্টি-স্টোকস লাইন যে একে অপরের মিরার ইমেজ হয়ে যাবে সেটা কিন্তু নয়। ঠিক আছে? সেটা আমি জাস্ট এখানে ইনফরমেশন হিসেবে বলেছি, স্টোকস অ্যান্ড অ্যান্টি-স্টোক ব্রাঞ্চেস আর নট মিরার ইমেজ টু ইচ আদার। ঠিক আছে? দেখো কারো কোনো অসুবিধা আছে রোটেশনাল লামন, মানে রোটেশনাল লামনের যেটা মূল জায়গাটা আমি বললাম যে ডিটারমিনেশন অফ বন্ড লেন্থ অফ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, সেটা 4 নম্বরের প্রবলেম হিসেবে কিছু তোমাকে দেয়। তাতে কোনো অসুবিধা আছে কিনা দেখে না। মানে হেটেরোনিউক্লিয়ার হলে তোমার পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেও করতে পারো, কিন্তু রামান স্পেকট্রোস্কোপি করে করলেও কিন্তু কোনো আপত্তি নেই। রামান স্পেকট্রোস্কোপিটা তোমার ধরো আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ক্লোরিন মলিকুল সে যখন রোটেট করছে তার যেমন পোলারাইজেটি ইলিপসয়েডে পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, তেমন এইচসিএল মলিকুল যার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, যেটা অ্যাকচুয়ালি পোলার মলিকুল, যে মাইক্রোওয়েভে অ্যাক্টিভ হয় বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি অ্যাক্টিভ হয়, সেখান থেকে তার বন্ড লেন্থ বের করা যেতে পারে। কিন্তু এইচসিএল সে যখন রোটেট করে তার
মলিকুলার পোলারাইজেবিলিটির যে পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে সেটা খুব অ্যাপারেন্ট, খুব পরিষ্কার, আমি ছবি দিয়ে দেখেছি। সেই জন্য এইচের মলিকুল সে কিন্তু রামানেও অ্যাক্টিভ। সেই জন্য হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল যদি হয় তোমার দুটো অপশনই আছে। তবে রামানটা অনেক কঠিন, তার তুলনায় পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি সহজ করে, তো পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেই করে। কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে দুটো অপশন নেই, তোমার একটাই অপশন আছে, তোমাকে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করেই করতে হবে। পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি এখানে তোমার চলবে, ঠিক আছে? এখানে ওই পয়েন্টটা একটু এখানে লিখে নিই যে বন্ড লেন্থ অফ এ heteronuclear diatomic molecule, bond length of a heteronuclear diatomic molecule can be determined using both microspectroscopy and Raman spectroscopy। এটা একটা বলে রাখবো। আর হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক, ওই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হলে মাইক্রোস্পেকট্রোস্কোপি কাজটা মানে ওটা কাজ করবে না, পুরোটাই রামান দিয়ে তোমাকে করতে হবে। আমি একই কথা বারবার বলছি, তুমি মাথায় রাখবে যে হেটেরোনিউক্লিয়ার যদি পারে দুটো দিয়েই করা যাবে, কিন্তু তবে লোকে ইউজুয়ালি মাইক্রোওয়েভটাকে ব্যবহার করে, ওটা অনেক সহজ বলে। আর হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হলে তুমি কিন্তু মাইক্রোস্পেকট্রোস্কোপি বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি ব্যবহার করতে পারবে না, তোমাকে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি ব্যবহার করতে হবে। হলো, বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, আচ্ছা এবারে চলে এসো ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি। ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি, তাহলে ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি রেসপন্স করতে গেলে কি করতে হবে? টু বি অ্যাক্টিভ ইন ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি, molecular polarizability must change during molecular vibration. To be active in vibrational Raman spectroscopy, molecular polarizability must change during molecular vibration. এটা ঠিক আছে? আচ্ছা এবারে এক্ষেত্রে সিলেকশন রুল যেটা, ডেল্টা ভি ইকুয়াল টু ওই +-1 +-2 +-3, মানে পিওর ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি সিলেকশন রুলটা ছিল সেটাই, এটা। আচ্ছা এবারে তুমি যদি ধরো মানে ফান্ডামেন্টাল ব্যান্ডের করসপন্ডিং, মানে এমনিতে দেখো না, এমনিতে আমরা যখন আগে এটা করেছি, এটার ছবিটা না আঁকলেও হয়, মানে তুমি যখন কোয়ান্টাম থিওরি আর রামান স্পেকট্রোস্কোপি দেখেছিলে, সেটা একটা ইলেকট্রনিক স্টেটের মধ্যে তুমি ছিলে, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে তুমি আছো, সেইখানে কিন্তু বিভিন্ন রোটেশনাল লেভেলে থাকতে পারে। এটা হচ্ছে ভিটা হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4 এইসব। আচ্ছা এবার এখানে তোমার কি হচ্ছে, একটা ট্রানজিয়েন্ট স্টেট আছে। এটা একটা ট্রানজিয়েন্ট স্টেট আছে। দেখো তুমি যদি সে
ফান্ডামেন্টাল ব্যান্ডটার দিকে তুমি নজর দাও, তাহলে এই ভি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করলো, ট্রানজিয়েন্ট লেভেলে গেল, করে ধরো ভি ইকুয়াল টু 1 এ নামছে। আর এটা স্টোকসের জন্য, এখানে নিউটা লেস দ্যান নিউ জিরো হচ্ছে, এটা তোমার স্টোকস লাইন দেবে। এবারে বাকিগুলো তুমি ভাবতে পারো, হয়তো 1 থেকে স্টার্ট করে 2 তে নামলো, বা 2 থেকে স্টার্ট করে 3 তে, এগুলো তুমি ভাবতে পারো, কিন্তু এইগুলোর ইন্টেন্সিটি বেশ কম হবে। মানে যতগুলো স্টোকস লাইন হবে তার মধ্যে মোস্ট ইন্টেন্স হবে যেটা তোমার ভি ইকুয়াল টু 0 লেভেল থেকে ট্রানজিশনটা যা ঘটছে আর কি, অর্ডিনারি টেম্পারেচার অবভিয়াসলি। তাহলে এই প্রথমটা যেটা, মানে দেখো বিভিন্ন কোনো একটা ইলেকট্রনিক স্টেটের আন্ডারে যে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলটাই মোস্টলি পপুলেটেড অর্ডিনারি টেম্পারেচার। এবারে ভি ইকুয়াল টু 1 টু ইত্যাদিগুলো সাইডে পপুলেটেড হতে পারে যখন টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, এবং সেটা আলটিমেটলি সেই হট ব্যান্ড টাইপের দিতে হয়। আর এদিকে অ্যান্টি স্ট্রোকের ক্ষেত্রে উপায় নেই, প্রথম ট্রানজিশনটি তোমাকে যেই ভি ইকুয়াল টু 1 থেকে দিতে হবে, ট্রানজিশনটাকে করতে হবে, করে ভি ইকুয়াল টু 0 তে নামতে হবে। বা তারপরে যদি তুমি করতে চাও 2 থেকে স্টার্ট করে তুমি 1 এতে নামতে পারো, অথবা 3 থেকে স্টার্ট করে সরি 3টা বেশি হবে, হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে স্টার্ট করে এখানে নামতে পারে, অ্যান্ড সো অন। এখানে নিউটা লেস দ্যান নিউ জিরো, যেটা তোমার অ্যান্টি স্টোকস লাইন দেয়। আচ্ছা, আমি যেটা করছি যে এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট রাখছি, জাস্ট সিম্পলি 0 থেকে 1 এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, এইটুকু শুধু আমি ক্যালকুলেট করছি। এটাকে ক্যালকুলেট করলে কি হবে, এখানে এনার্জিটা যখন ভি ইকুয়াল টু 1 মাইনাস এনার্জিটা যখন ভি ইকুয়াল টু 0। আচ্ছা, ভি ইকুয়াল টু 1 এর এনার্জি কত, 3/2 নিউবার অসিলেটর মাইনাস 9/4 এক্সি নিউবার অসিলেটর, এইটা মাইনাস এটা হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর। এটা হয়ে যাচ্ছে নিউবার অসিলেটর মাইনাস 2 নিউবার অসিলেটর। এইটা হচ্ছে তোমার এইটাকে তুমি নাম দাও নিউবার ফান্ডামেন্টাল বলে। দেখো 0 থেকে 1 এর মধ্যে ট্রানজিশন হলে সেটা ফান্ডামেন্টাল ব্যান্ড ফ্রিকোয়েন্সি, এটা নিউবার ফান্ডামেন্টাল দাও তুমি। তা তুমি খেয়াল করে দেখো যে স্টোকস বা অ্যান্টি স্টোকস যখন তুমি দেখছো, এই যে নিউবার যেটা ফার্স্ট যে স্টোকস লাইনটা, তার ফ্রিকোয়েন্সি কত হবে, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি মাইনাস নিউবার ফান্ডামেন্টাল। আর প্রথম যে অ্যান্টি স্টোকস লাইনটা, তার ফ্রিকোয়েন্সি কত হবে, নিউবার অসিলেটর প্লাস নিউবার ফান্ডামেন্টাল। মানে 0 থেকে 1 বা এই 1 থেকে 0 সেই যে এনার্জি গ্যাপটা, সেটাকে যদি সেন্টিমিটার ইনভার্সে করো, এই পুরো জিনিসটাকে যদি সেন্টিমিটার ইনভার্সে করো, তো সেটা বেরিয়ে যাচ্ছে কি তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, যেটা মানে অবশ্যই এটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে স্টোকসটাকে এটা পাচ্ছ, সেটা হচ্ছে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি মাইনাস নিউ ফান্ডামেন্টালে, আর অ্যান্টি স্টোকসটা পাচ্ছ নিউবার অসিলেটর প্লাস নিউ ফান্ডামেন্টালে। এইটা ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে তুমি পরিষ্কার এটা পেয়ে যাবে, মানে যখন তুমি ধরো যদি স্পেকটাতে মেজর দুটো লাইনই দেখতে চাও, অর্ডিনারি টেম্পারেচারে দুটো লাইনই পাবে বলে আমি দুটো নিয়ে জাস্ট কথাবার্তা বলছি। এই ধরো এই একদম ব্যান অরিজিন না, এখানে যেটা মোস্ট ইন্টেন্স লাইন সেটা হচ্ছে র্যালে লাইন, যার ফ্রিকোয়েন্সিটা নিউবার অসিলেটর। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে ফ্রিকোয়েন্সিটা মানে কমছে, আর এখানে তোমার ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। আচ্ছা, এখানে নিউবারটা লেস দেন নিউবার অসিলেটর, এখানে নিউবারটা গ্রেটার দেন নিউবার অসিলেটর। এইটা দেবে তোমার স্টোকস লাইন, এটা দেবে তোমার অ্যান্টি স্টোকস লাইন। এটা যে স্টোকস লাইন দিচ্ছে, এটা তোমার অ্যান্টি স্টোকস লাইন দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এটা স্টোকস লাইন দিচ্ছে, এটা তোমার অ্যান্টি স্টোকস লাইন দিচ্ছে। ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো এইখান থেকেই যেটা আগে আলোচনা করেছি, আমি এটা নিয়ে কিছু বলবো না, যে অর্ডিনারি টেম্পারেচারে কিন্তু স্টোকস লাইনটা মোর ইন্টেন্স হবে দ্যান দ্য অ্যান্টি স্টোকস লাইন।
তার কারণটা খুব পরিষ্কার ছিল, কারণ স্টোকস লাইনটা ট্রানজিশনটা করছে ভি ইকুয়াল টু 0 লেভেল থেকে, আর অ্যান্টি স্টোকস লাইনটা ট্রানজিশনটা করছে ভি ইকুয়াল টু 1 লেভেল থেকে। অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু 0 লেভেলটা মোর স্টেবল দেন ভি ইকুয়াল টু 1 লেভেল। সেই জন্য কিন্তু স্টোকস লাইন মোর ইন্টেন্স দেন দ্য অ্যান্টি স্টোকস লাইন। সেটা খুব ইম্পর্টেন্ট যে ভি ইকুয়াল টু 0 লেভেল অ্যাট অর্ডিনারি টেম্পারেচার বা রুম টেম্পারেচার, at ordinary temperature V equal to 0 level is more populated than V equal to 1 level, hence Stokes light is more intense than anti-Stokes light. Stokes light is more intense than anti-Stokes light. না, Stokes light is more intense than anti-Stokes light. এবার টেম্পারেচার বাড়ালে স্টোকস লাইনের ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে, অ্যান্টি স্টোকের ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি বাড়বে এবং ফাইনালি তাদের ইন্টেন্সিটি সমান হয়ে যাবে, সেটা তুমি জানো। আর এটা উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার relative population of V equal to 0 level gradually decreases and that of V equal to 1 level gradually increases. V equal to 0 level gradually decreases and that of V equal to 1 level gradually increases. এটা এটা তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি যে consequently intensity of Stokes line gradually decreases intensity of Stokes line gradually increases, gradually decreases, sorry, intensity of Stokes line gradually decreases and that of anti-Stokes line gradually increases. ঠিক আছে? When temperature is very high, then energy levels becomes equally populated. Sorry. Energy level becomes equally populated energy level becomes equally populated and Stokes and anti-Stokes line will be of equal intensity. তাহলে ভাইব্রেশনাল নামানোর ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট ফিচার্সটা আমরা আগের লেকচারেও বলেছিলাম, সেটা আমি এখানে আরেকবার উল্লেখ করলাম যে স্টোকসের প্রথমটা ট্রানজিশনটা হচ্ছে ভি ইকুয়াল টু 0 লেভেলের জন্য, আর অ্যান্টি স্টোকসের প্রথমে ট্রানজিশনটা হচ্ছে ভি ইকুয়াল টু 1 লেভেলের জন্য। অর্ডিনারি টেম্পারেচার তুমি জানো লোয়ার ভাইব্রেশনাল মানে বোলবান ডিস্ট্রিবিউশন থেকে ভি ইকুয়াল টু 0 লেভেল ইজ মোর পপুলেটেড দ্যান দ্য ভি ইকুয়াল টু 1 লেভেল। ঠিক আছে, সেখানে স্টোকসটা মোর ইন্টেন্সিটি দ্যান দ্য অ্যান্টি স্টোকস লাইন। এবার টেম্পারেচারটা তুমি আস্তে আস্তে যখন বাড়াচ্ছ তখন স্টোকস লাইন ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি কমছে, অ্যান্টি স্টোকস লাইনের ইন্টেন্সিটি গ্র্যাজুয়ালি বাড়ছে এবং টেম্পারেচার প্রচন্ড হাই হয়ে গেলে দে উইল বি অফ ইকুয়াল ইন্টেন্সিটি। ঠিক আছে, হলো? বোঝা গেল? এই পর্যন্ত পরিষ্কার তো? কোনো অসুবিধা আছে?
রে, ঠিক আছে? Yes, sir. সুভার, তুই কোথায় গেলি? আছিস না? ছেড়ে মানে বেরিয়ে গেছিস? হ্যাঁ স্যার আছে। না না আছে। হ্যাঁ বল, কি আরেকজন কেউ কি বলছিলি, বল। ঠিক আছে, আর আরেকজন কেউ কিছু বলছিলি কি নাকি? আচ্ছা আচ্ছা, এবারে তুমি একটা ইম্পর্টেন্ট জিনিস যা দেখো, ধরো তুমি পরের পাতাতে দেখাচ্ছি। ধরো আমি একটা এক্সাম্পল নেব। ধরো তুমি একটা কোনো একটা পার্টিকুলার মলিকুলের যে বিভিন্ন রকমের ভাইব্রেশনাল মোডগুলো আছে, সেই ভাইব্রেশনাল মোডগুলো একটুখানি দেখো। আর এগুলো সম্বন্ধে তোমার অলরেডি ধারণা আছে, আমি তবু মানে এমনি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলি। ধরো একটা, আমি যেটা করবো সেটা হচ্ছে আলটিমেটলি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে প্রথমে বলি, তারপর সেটাকে আমি এক্সপ্লেন করছি। মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে যে ফর এ centrosymmetric molecule, IR active modes are Raman inactive and vice versa. অর্থাৎ মলিকুলটা কিন্তু সেন্ট্রোসিমেট্রিক হয়, যে মলিকুলো আইআরে অ্যাক্টিভ সেগুলো রামান ইনঅ্যাক্টিভ, আর যেগুলো হচ্ছে রামান অ্যাক্টিভ সেগুলো আইগারে ইনঅ্যাক্টিভ। তারপরে সেন্ট্রোসিমেট্রিক মলিকুল আইগার অ্যাক্টিভ মোডস আর রামান ইনঅ্যাক্টিভ অ্যান্ড ভাইস ভার্সা। মানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যদি কার্বন ডাইঅক্সাইড একটা মলিকুল কনসিডার করো, যেটা একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল, সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। আচ্ছা, এর ক্ষেত্রে তোমার যে ভাইব্রেশনাল মোডগুলো আছে, একটা হচ্ছে তোমার সিমেট্রিক স্ট্রেচিং, আছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, আছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং আছে, আর সিমেট্রিক বেন্ডিং আছে। সিমেট্রিক স্ট্রেচিং, সরি হ্যাঁ, সিমেট্রিক স্ট্রেচিং বেন্ডিং আছে, এবং এটা হচ্ছে ডিজেনারেট। এটা সিমেট্রিক স্ট্রেচিং আছে, সিমেট্রিক অ্যাসিমেট্রিক স্ট্রেচিং আছে, আর সিমেট্রিক বেন্ডিং। বা সিমেট্রিক স্ট্রেচিং মানে আমি এইটা বলতে চাইছি আর কি। তো একটা কার্বন ডাইঅক্সাইড যখন তুমি কনসিডার করছো, তখন এই বনটা যখন বড় হচ্ছে, এই বনটাও তখন বড় হচ্ছে, অথবা যখন তোমার এই বনটা ছোট হচ্ছে, তখন এই বনটা তোমার ছোট হচ্ছে। এটা সিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে। কিন্তু অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বনটা যখন ছোট হচ্ছে, এই বনটা তখন বড় হচ্ছে, অথবা উল্টোটা, এই বনটা যখন ছোট হচ্ছে, এই বনটা তোমার বড় হচ্ছে। আর বেন্ডিংটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার, সরি, একটা হচ্ছে ইন প্লেন বেন্ডিং, একটা আউট অফ প্লেন বেন্ডিং। ধরো সি, এইটা, এটা হচ্ছে যে এই দুটো অক্সিজেন যখন নিচে নামছে, এই কার্বনটা উপরে উঠছে একই প্লেনে, এটা হচ্ছে ইন প্লেন বেন্ডিং। সিজারিং বলা হয় অনেক সময়, সিজারিং বলা হয়, ইন প্লেন বেন্ডিং। আর একটা হতে পারে, সেটা সেটা হচ্ছে কি তোমার, ধরো এইটা যখন তোমার পিছনে যাচ্ছে কার্বনটা, তখন এরা দুজন হচ্ছে তোমার সামনে আসছে। মানে তুমি যদি খাতার প্লেন বা বোর্ডের প্লেনটাকে দেখো, তাহলে এই অক্সিজেন অক্সিজেন আউট অফ প্লেন হয়ে গিয়ে তোমার দিকে চলে এলো, আর কার্বনটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে চলে গেল, তখন এটা হচ্ছে আউট অফ প্লেন বেন্ডিং। আউট অফ প্লেন বেন্ডিং। তো কার্বন ডাইঅক্সাইড সেই পার্টিকুলার কেসে তো চারটে ভাইব্রেশনাল মোড টোটাল তুমি জানো। মানে যে কোনো একটা এন অ্যাটমিক লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে
তোমার ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে চলে যাচ্ছে, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম লিনিয়ার যেহেতু 2টো চলে গেল, তাহলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বাকিগুলো হবে। আর টোটাল তো ডিগ্রিজ অফ ফ্রিডম 3n, 3n - 5টা হবে। এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু টায়াটমি মানে টোটাল 9টা ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মধ্যে তোমার 3টে ট্রান্সলেশনে চলে গেছে, 2টো রোটেশন চলে গেছে, বাকি 4টে হচ্ছে ভাইব্রেশনাল, সেগুলো হচ্ছে এইটা। আচ্ছা, এবার তুমি সিমেট্রিক স্ট্রেচিংটাকে কনসিডার করো। ধরো প্রথমে তুমি সিমেট্রিক স্ট্রেচিং মোডটাকে কনসিডার করছো। আচ্ছা, সিমেট্রিক স্ট্রেচিং মোডে তুমি যদি কতগুলো স্ন্যাপশট টাইপের দেখো, ধরো এই ধরো এইটা হচ্ছে তোমার ছোট, এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে, এটা ধরো তোমার অনেক বড়, এইটা। তাহলে ডাইপোল মোমেন্ট এখানেও 0, এখানেও 0, এখানেও 0, কিন্তু পোলারাইজেবিলিটি দেখো এইটার ক্ষেত্রে সেটা সবচেয়ে কম পোলারাইজেবল হবে, তারপরে এটা, আর এটা হচ্ছে মোর পোলারাইজেবল। মানে যে যত বেশি পোলারাইজেবল তার পোলারিটি ইলিপসয়েডের ছবি তত ছোট হবে। তাহলে এক্ষেত্রে দুটো বন্ডই যেহেতু বড় হয়ে গেছে, মলিকুলার ভলিউমটা অনেকটা বেড়ে গেছে, মলিকুলার ভলিউম যদি অনেকটা বেড়ে যায় তাহলে তার পোলারাইজেবিলিটি অনেকটা বেড়ে গেছে, মানে পোলারিটি ইলিপসয়েড অনেক ছোট হয়ে গেছে। আর এই পার্টিকুলার কেসে তোমার কম্প্রেসড হয়ে গেছে বলে মলিকুলার ভলিউমটা কম, সেখানে লেস পোলারাইজেবল বলে পোলারিটি ইলিপসয়েডটা কিন্তু বেশ বড় হয়ে গেল। তো এইটা, এই যে তার মানে এই পার্টিকুলার কেসে দেখো ডাইপোল মোমেন্টের কোনো পিরিয়ডিক চেঞ্জ হয়নি, কিন্তু তুমি পোলারাইজেবিলিটিটা খেয়াল করে দেখো। ধরো আমি যদি একটা ছবি এঁকে তোমায় দেখাই, ধরো তুমি এক্স অ্যাক্সিস বরাবর তুমি লেটস সে কোনো একটা জাই প্লট করছো, এটা জাই ইকুয়াল টু 0, ডান দিকটা পজিটিভ, বাম দিকটা নেগেটিভ। জাই হচ্ছে আমরা বলেছিলাম যে ইন্টারনাল একটা মানে প্যারামিটার, সেটা বন্ড লেন্থ হতে পারে, বন্ড অ্যাঙ্গেল হতে পারে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল হতে পারে, যার একটা পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে ডিউরিং দ্য ইন্টারনাল মোশন অফ দ্য মলিকুল। এখানে জাইটা অ্যাজিভ জানো তোমার এই মানে বন্ড লেন্থটা কতটা পাল্টাচ্ছে সেইটা আর কি, মানে যে সিও বন্ড লেন্থ ইকুইলিব্রিয়াম ভ্যালু থেকে যতটা পাল্টালো আর কি, সেটা হচ্ছে জাইটা। জাই পজিটিভ মানে যে বন্ডটা বড় হয়ে যায়, জাই নেগেটিভ মানে বন্ডটা যে ছোট হয়ে যাওয়া। তুমি খেয়াল করে দেখো, তাহলে এই যে পার্টিকুলার কেসটাতে তোমার যত জাইটা ছোট অর্থাৎ বন্ডটা যত ছোট, মানে এইটা কিন্তু ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে তোমার জাই ইকুয়াল টু 0 মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে পোলারাইজেবিলিটি কিন্তু এটা হয়। তাহলে জাই যখন নেগেটিভ হচ্ছে অর্থাৎ বন্ডটা যখন ছোট হচ্ছে পোলারাইজেবিলিটি কমে যাচ্ছে, আর জাইটা যখন বড় হচ্ছে তখন পোলারাইজেবিলিটি বেড়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে দেখো, এইখানে যদি তুমি একটা ট্যানজেন্ট টানো, সেটা কি না ডেল আলফা বাই ডেল জাই, কোথায় না অ্যাট জাই ইকুয়াল টু 0, তাহলে এই পার্টিকুলার কেস সেটা কিন্তু তোমার নন জিরো হবে। দেখো এইখানে তো পোলারাইজেবিলিটি ভার্সেস জাই প্লটটা এরকম দেখতে হলো যে এটা ইকুইলিব্রিয়ামের ভ্যালু, যাই যখন নেগেটিভ জিনিসটা কমে যাচ্ছে, যাই যখন পজিটিভ জিনিসটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যারাউন্ডে তুমি যদি একটা ট্যানজেন্ট আনো, সেটা হচ্ছে ডেল আলফা বাই ডেল জাই, আর জাই ইকুয়াল টু 0 হুইচ ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তার এটা বুঝতে পারা যাচ্ছে যে এই যে সিমেট্রিক মোডটা, দিস মোড ইজ আইগারে অ্যাক্টিভ, আইগারে ইনঅ্যাক্টিভ, বাট রামান অ্যাক্টিভ, কারণ ডাইপোল মোমেন্টে কোনো চেঞ্জ হচ্ছে না বলে আইআর ইনঅ্যাক্টিভ হলো, আইআর ইনঅ্যাক্টিভ বাট রামান অ্যাক্টিভ। মানে পোলারাইজেবিলিটি পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে, কিন্তু ডাইপোল মোমেন্টে কোনো পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে না, সেখানে এই পার্টিকুলার মোডটা তোমার আইআরে অ্যাক্টিভ হচ্ছে, আইআরে ইনঅ্যাক্টিভ হচ্ছে, কিন্তু রামানে অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা, তারপরেরটা যদি তুমি দেখো অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটা, আচ্ছা অ্যাসিমেট্রিক স্ট্রেচিংটা মানে তুমি আবার যদি একটা ইকুইলিব্রিয়াম জিওমেট্রি এরকম ধরো, তাহলে একটা হচ্ছে তোমার ধরো এই বন্ডটা বড় হলো, এই বন্ডটা ছোট হলো, অথবা এই বন্ডটা ছোট হলো, এই বন্ডটা ধরো বড় হলো। দেখো এখানে ডাইপোল মোমেন্ট 0 বটে, কিন্তু এক্ষেত্রে একটা নেট ডাইপোল মোমেন্ট থাকছে এদিকে, তার মানে এখানে ডাইপোল মোমেন্টটা কিন্তু নট ইকুয়াল টু 0, বা এখানেও কিন্তু একটা ডাইপোল মোমেন্টের নেট ডিরেকশন থাকছে এদিকে, যেটা মিউটা কিন্তু নট ইকুয়াল টু 0। এটা মিউ ইকুয়াল টু 0, এটা মিউটা তোমার এই পার্টিকুলার কেসে মিউটা নট ইকুয়াল টু 0, এখানে হচ্ছে মিউটা তোমার নট ইকুয়াল টু 0।
আচ্ছা, এবারে পোলারাইজেবিলিটির ক্ষেত্রে দেখো যে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টে তুমি খুব কম নাও, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটাকে তুমি খুব কম নাও, তাহলে এই যতক্ষণ এই বন্ডটা যতটা ছোট হচ্ছে এখানে বন্ডটা ততটাই বড় হচ্ছে, তাহলে ওভারঅল ভলিউমটা মোরালেস একই আছে। বা এখানেও তাই, এই প্রথম সিও বন্ডটা যতটা ছোট হচ্ছে এই সিও বন্ডটা ততটাই বড় হচ্ছে। তার মানে কি মলিকুলার মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটাকে তুমি খুব কম নাও, তাহলে কিন্তু মলিকুলার ভলিউমের খুব বেশি চেঞ্জ হচ্ছে না। কারণটা একটা বন্ড ছোট হচ্ছে একটা বন্ড বড় হচ্ছে, তাহলে ওভারঅল যে ভলিউমটা মোরালেস একই থাকছে বলে পোলারাইজেবিলিটিটাও দেখো তোমার মোরালেস একই থাকছে। অর্থাৎ তুমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করো আলফা ভার্সেস জাই যে প্লটটার কথা বলছি, এদিকে জাই লেখো, এদিকটা জিরো, এদিকটা পজিটিভ, এদিকটা তোমার নেগেটিভ, এদিকে তুমি আলফা প্লট করো, তাহলে কি হচ্ছে দেখো এইটা হচ্ছে মোরালেস একই থাকছে। আচ্ছা, এটা মোরালেস একই থাকছে, ঠিক আছে। এবারে কেউ কেউ ভাবতে পারে যে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্ট খুব বেশি হয় তাহলে কি হয়, আমরা ওটা তাহলে হারমোনিক অসিলেটর না অ্যানহারমোনিক অসিলেটর, তখন কম্প্রেস করা কঠিন, স্ট্রেচ করাটা সহজ। তাহলে কম্প্রেস করা কঠিন এবং স্ট্রেচ করা সহজ হলে আলটিমেটলি ভলিউমটা বাড়বে, কারণ কম্প্রেস করলে ভলিউম কমে, স্ট্রেচ করলে ভলিউমটা বাড়ে। তার মানে তুমি যখন হারমোনিক অসিলেটর থেকে অ্যানহারমোনিক অসিলেটর বা মোর্স অসিলেটরে গিয়েছিল তখন দেখেছিলে না যে কম্প্রেশনের তুলনায় স্ট্রেচ করাটা হচ্ছে অনেক সহজ, বা স্ট্রেচ করার তুলনায় কম্প্রেশন করাটা হচ্ছে কঠিন। সেই জন্য কি হতে পারে ওভারঅল মলিকুলার ভলিউম কিন্তু কিছুটা তোমার বাড়তেও পারে। মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু দুদিকে একই রকম ভাবে হবে। মানে যদি তোমার যদি ধরে না পোলারাইজেবিলিটিটা যাই চেঞ্জের সাথে সাথে বাড়ে বাঁ দিকে এবং ডান দিকে, মানে দুটো কিন্তু একই রকম ভাবে হবে। বা কেউ তর্কের খাতিরে বলতে পারে যদি ইভেন কমেও আর কি, কমলেও কিন্তু দুটো তোমার একই হবে। তো যাই হোক না কেন দেখো তুমি যদি ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জিরোতে দেখো, এইটা কিন্তু আলটিমেটলি তোমার জিরো বেরোচ্ছে। ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জিরো, সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি তোমার জিরো বেরোচ্ছে, ঠিক আছে। এটা হলো, ঠিক আছে। ঠিক আছে, ডেল আলফা বাই ডেল জাই ইকুয়াল টু জিরো তোমার জিরো হবে। তার মানে দেখো এই পার্টিকুলার কেসটাকে এই মোডটা দেখো, এই মোডটা ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে বলে দিস মোড ইজ IR অ্যাক্টিভ বাট রামান ইনঅ্যাক্টিভ। মানে ডাইপোল মোমেন্টের পিরিয়ডিক চেঞ্জ হচ্ছে কিন্তু পোলারাইজেবিলিটি কোনো চেঞ্জ হচ্ছে না, মানে এই পার্টিকুলার মোডটা IR অ্যাক্টিভ হচ্ছে কিন্তু রামান ইনঅ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা, এবারে চলে এসো সিমেট্রিক বেন্ডিং এর ক্ষেত্রে। আচ্ছা, ইনপ্লেন এবং আউটপ্লেন তারা ডিজেনারেট, যে কোনো একটা দিয়ে স্টার্ট করলেই হবে। তাহলে এমনিতে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে কার্বন ডাইঅক্সাইডটা তোমার এরকম দেখতে পাও। এবারে এটা হতে পারে কার্বন ডাইঅক্সাইডটা তোমার বেন্ড করে এই ওরিয়েন্টেশনে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইডটা বেন্ড করে তার উল্টো দিকে এই ওরিয়েন্টেশনে তোমার আসতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো বটে, কিন্তু এক্ষেত্রে একটা নেট ডাইপোল মোমেন্ট আছে, এর ক্ষেত্রে একটা নেট ডাইপোল মোমেন্ট কিন্তু আছে। এক্ষেত্রে মিউটা নট ইকুয়াল টু জিরো, এখানেও কিন্তু তোমার মিউটা নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবারে এইখানে পোলারিটি জিনিসটা যদি এরকম হয়, এখন দেখো এই যে অ্যাক্সিস বরাবর সে মোর পোলারাইজেবল, তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর লেস পোলারাইজেবল। কিন্তু এই পার্টিকুলার কেসে লিনিয়ারিটি থেকে যদি একটুখানি ডিফরমেশন হয়ে গেছে, আমি ডিফরমেশনটা অনেক বেশি দেখাচ্ছি। এখন দেখো যেটা হবে যে এই যে বন অ্যাক্সিসটা ছিল, বন অ্যাক্সিস বরাবর পোলারাইজেবিলিটি কিছুটা কমছে বলে ওটা একটু ফোলা হয়ে যাচ্ছে। আর এর পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর যেখানে তোমার পোলারাইজেবল প্রায় ছিল না, এখন সেখানে কিছুটা পোলারাইজেবিলিটি অ্যাপিয়ার করছে। অর্থাৎ এই যে ছবিটা হচ্ছে তোমার একটুখানি মানে আরেকটুখানি একটুখানি পোলা টাইপের হবে। আর এক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এটা একই রকম হবে দুটো, এটা তোমার একটুখানি পোলা টাইপের হলো এটা। আচ্ছা, কিন্তু ছবিতে যখন তুমি মানে যখন আলফা ভার্সেস যাই প্লটটাকে করছো তখন কি হচ্ছে দেখো, এই যে দুটো ওরিয়েন্টেশন মানে বেন্ড করার পরে যে দুটো স্ক্রিনশট তুমি নিয়েছো, প্রথমটা এবং শেষটা, দুটোর ক্ষেত্রে কিন্তু পোলারাইজেবিলিটি এক্স্যাক্টলি একই রকমের হবে। মানে বাড়লে বাড়বে, কমলে কমবে, কিন্তু দুটো বেসিক্যালি একই রকমের হবে। অর্থাৎ যেটা হতে পারে তোমার যে বাড়লে দুজনের ক্ষেত্রে ইকুয়ালি বাড়বে, কমলে দুজনের ক্ষেত্রে ইকুয়ালি কমবে। তো যাই হোক না কেন তুমি যদি এইখানে ডেল আলফা বাই ডেল জাই অ্যাট জাই ইকুয়াল টু জিরোটা দেখো, সেটা কিন্তু পজিটিভলি তোমার জিরো। তা যদি হয় কি হবে, এই পার্টিকুলার মোডে দেখো ডাইপোল মোমেন্টের চেঞ্জ হলো কিন্তু পোলারাইজেবিলিটি চেঞ্জ হলো না।
তার মানে এটাও ঠিক একই রকম করে তোমার দিস মোড ইজ আইআর অ্যাক্টিভ বাট রামান ইনঅ্যাক্টিভ। তবে কি হলো দেখো, তাহলে এই যে বিভিন্ন মোডগুলো তুমি দেখছো, ভাইব্রেশনাল মোডস, আইআর অ্যাক্টিভিটি তুমি দেখছো, রামান অ্যাক্টিভিটি তুমি দেখছো, দেখো তোমার সিমেট্রিক স্ট্রেচিং, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং আর সিমেট্রিক বেন্ডিং। এটা যখন দেখছো, তো দেখো যে সিমেট্রিক স্ট্রেচিংটা আইআরে ইনঅ্যাক্টিভ ছিল, রামানে অ্যাক্টিভ ছিল, আর অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এবং সিমেট্রিক বেন্ডিং দুটো, এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, তারা আইআরে অ্যাক্টিভ হয়েছে কিন্তু রামানে ইনঅ্যাক্টিভ হচ্ছে। মানে পরিষ্কার দেখো যে আইআর অ্যাক্টিভ মোডগুলো রামানে ইনঅ্যাক্টিভ অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে কি দাঁড়াচ্ছে যে ফর দ্য সেন্ট্রোসিম, এটা কার্বন ডাইঅক্সাইডকে এক্সাম্পল হিসেবে দেখালাম, ফর দ্য সেন্ট্রোসিমেট্রিক মলিকুল IR active modes are Raman inactive and vice versa. For the centrosymmetric molecule, IR active modes are Raman inactive and vice versa. দেখো এই মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা বুঝতে পারলে? আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম যে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশনটা আসছে, একটাতে অ্যাক্টিভ হলে অন্যটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে যদি মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা ওবেড হয়, তাহলে একটা মলিকুল তোমার সেন্ট্রোসিমেট্রিক কি সেন্ট্রোসিমেট্রিক নয় তুমি বলে দিতে পারবে এখান থেকে। আচ্ছা, আর মলিকুলটা যদি সেন্ট্রোসিমেট্রিক না হয়, এখানে একটা পয়েন্ট জাস্ট বলে নিই, তাহলে কিন্তু সমস্ত ভাইব্রেশনাল মোডগুলো মানে মিউচুয়াল এক্সক্লুশনটা থাকবে না, মিউচুয়াল এক্সক্লুশনটা থাকবে না। এবারে এবারে যেটা হচ্ছে, ইউজুয়ালি সমস্ত মোডগুলোই আইগার এবং রামানে অ্যাক্টিভ হয় ইউজুয়ালি, কিন্তু এরকম এক্সেপশন আছে। হয়তো দেখা গেল কোন একটা পার্টিকুলার মোড কোন একটা মানে আইআরে অথবা রামানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে, কিন্তু কোনোভাবে মিউচুয়াল এক্সক্লুশনটা থাকবে না। তাহলে ইফ দ্য মলিকুল ইজ নট সেন্ট্রোসিমেট্রিক, molecule is not centrosymmetric, if the molecule is not centrosymmetric, then mutual exclusion principle is not obeyed. And in this case usually all the vibrational modes are both IR and Raman active. And usually in this case usually all the vibrational modes are both IR and Raman active. এটা কিন্তু এক্সেপশন আছে, আমি আবার বলছি, এক্ষেত্রে সব ক্ষেত্রে যেটা হবে সেরকম নয়, এরকম এক্সেপশনও আছে, সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেমন তুমি নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে তুমি দেখতে পাবে, নাইট্রাস অক্সাইড একটা পার্টিকুলার এক্সাম্পল, সেটা সেন্ট্রোসিমেট্রিক নয় কিন্তু মলিকুলটা লিনিয়ার। সেই পার্টিকুলার কেসে একটা পার্টিকুলার মোড আছে, কোন একটা স্পেকট্রোস্কোপে সে অ্যাকচুয়ালি রেসপন্স করে না, মানে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোডটা দেখবে না, মানে রেসপন্স করে না, সেটা আছে, সেটা কিছু। দেখো তাহলে এই যা মানে এই যে তোমার রামান নিয়ে যে কথাটা বলার আমরা মূলত বলে ফেললাম। এবারে তোমার এই রামান, আইআর, রোটেশনাল ভাইব্রেশনাল স্পেক্ট্রা ইত্যাদিকে মিশিয়ে আমাকে কিছু আরো কিছু জিনিসপত্র বলতে হবে আর কি।
তাহলে যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে দাও। এই যে আমরা দুটো জিনিস যে পড়বো বলেছিলাম, একটা হচ্ছে রোটেশনাল নামন, একটা হচ্ছে ভাইব্রেশনাল নামন। রোটেশনাল নামন থেকে মূলত হোমোনিক ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ তুমি কেমন করে ডিটারমাইন করছো সেটা যেমন ইম্পর্টেন্ট, আর হেটেরোনিক আর ভাইব্রেশনাল নামন থেকে হচ্ছে মিউচুয়াল এক্সপ্রেশন প্রিন্সিপাল, সেখান থেকে কোনো একটা পার্টিকুলার মলিকুল সেন্ট্রোসিমেট্রিক কিনা সেটাকে জাস্ট বলা। ঠিক আছে, কারো অসুবিধা আছে? ঠিক আছে, তো দেখো তার নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ স্ট্রাকচার অফ A to B type molecule, ডিটারমিনেশন অফ স্ট্রাকচার অফ A to B টাইপের মলিকুল। তাহলে তুমি কি করবে, মানে A to B টাইপের মলিকুল যখন আমি বলছি, ধরো তার স্ট্রাকচারটা মানে এরকম হতে পারে, মাঝখানে B, A, A, এটা হতে পারে, এটা হচ্ছে সেন্ট্রোসিমেট্রিক, সেন্ট্রোসিমেট্রিক। আবার এরকম হতে পারে A, A, B, নট সেন্ট্রোসিমেট্রিক, not centrosymmetric but linear। আরেকটা হতে পারে বি এ এ, এরকম মূলত আর কি। এটা হচ্ছে নাইদার সেন্ট্রোসিমেট্রিক, যে লিনিয়ার না সেন্ট্রোসিমেট্রিক হয়তো কোনো কোশ্চেন নেই, নাইদার সেন্ট্রোসিমেট্রিক নন লিনিয়ার। মূলত এই তিনটে শেপ তো তোমার দেখতে হয় এটা। আচ্ছা, তুমি যেটা করবে তাহলে প্রথমে চেক করো যে চেক whether mutual exclusion principle is obeyed or not। প্রথমে তুমি এইটাকে চেক করো, whether mutual exclusion principle is obeyed or not। আচ্ছা, যদি জিনিসটা ইয়েস হয় তাহলে the molecule is centrosymmetric and the structure is A, B, A। এক্সাম্পল ধরো তোমার কার্বন ডাইঅক্সাইড, এটা যদি মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক হয় তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এই। আচ্ছা, এবারে যদি উত্তর তোমার নো হয়, নো হয়, তখন তোমাকে কি করতে হবে, তখন চেক করতে হবে, তখন চেক whether at least one of the check whether at least one of the vibrational mode, check whether at least one of the vibrational mode is PR instead of PQR। মানে দেখো এইটা আমরা যখন রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করেছিলাম তখন বলেছিলাম যে একটা মলিকুল লিনিয়ার কিনা বোঝার রাস্তা হচ্ছে তার অন্ততপক্ষে একটা ভাইব্রেশনাল মোড থাকবে যেটা PR নট PQR। তা চেক whether at least one of the vibrational mode is PR instead of PQR। আচ্ছা, এক্ষেত্রে তোমার দুটো সিচুয়েশন, এটা তোমার উত্তরটা ইয়েস হতে পারে, উত্তর তোমার নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে the structure is A, A, B। মানে সেন্ট্রোসিমেট্রিক নো মানে তো সেন্ট্রোসিমেট্রিক নয় হয়েই গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তোমার হয়ে যায়, মানে মলিকুলটার মধ্যে একটা ভাইব্রেশনাল মোড অ্যাটলিস্ট ক্লিয়ার হয়, তাহলে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিক না কিন্তু লিনিয়ার, তাহলে এ বি হবে। আর যদি এটাও না হয় তোমার স্ট্রাকচার ইজ এ বি এ। আচ্ছা, এর এক্সাম্পল হচ্ছে ধরো তোমার N2O, আর এর এক্সাম্পল তোমার প্রচুর,
জল, SO2, H2S এক্সেট্রা। তাহলে বুঝতে পারলে কেমন করে A to B টাইপ মলিকুলার স্ট্রাকচার তুমি ডিটারমাইন করবে, ঠিক আছে? বাহ, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এটা। ধরো তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম করে ধরো তোমার একটা এদিকে ওয়েব নাম্বার দেওয়া আছে, এখানে তোমার IR এর কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে রামানের কিছু ইনফরমেশন দেওয়া আছে। ধরো ওয়েব নাম্বারটা এটা 1330 সেন্টিমিটার ইনভার্স, যেটা এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, এক্ষেত্রে অ্যাক্টিভ। একটা যে 2349 সেন্টিমিটার ইনভার্স, এটা তোমার অ্যাক্টিভ, এবং PR রামানে হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ। আর একটা হচ্ছে 667.3 সেন্টিমিটার ইনভার্স, এখানে অ্যাক্টিভ, PQR আর ইনঅ্যাক্টিভ। এই হচ্ছে কিছু ডেটা দেওয়া আছে, ঠিক আছে? কিছু ডেটা তোমার দেওয়া আছে, মানে একটা A to B টাইপের মলিকুল, সেই A to B টাইপের মলিকুলের জন্য তোমাকে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তুমি খেয়াল করে দেখো যে এখান থেকে পরিষ্কার যেটা বুঝতে পারছো তুমি যে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা এখানে ওবেড হয়েছে। মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা ওবেড হচ্ছে মানে স্ট্রাকচারটা কি হবে, A এইটা হবে তার স্ট্রাকচার, ঠিক আছে? এবং এই যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের জন্য ইনফরমেশন দেওয়া হয়েছিল, মানে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য ইনফরমেশনটা দেওয়া হয়েছে, তার মানে স্ট্রাকচারটা হচ্ছে তোমার CO, এই হচ্ছে তোমার স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা মলিকুল ধর আমি কনসিডার করছি, যেটা ওয়েব নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে IRA, এটা হচ্ছে রামানে, প্রথমটা হচ্ছে 589 সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ডটা হচ্ছে 1285 সেন্টিমিটার ইনভার্স, থার্ডটা ধর 2224 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে অ্যাক্টিভ, PQR, অ্যাক্টিভ, PR, অ্যাক্টিভ, PR। রামানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আচ্ছা, ব্যাকেটে একটা কথা লেখা আছে পোলারাইজ, এই পোলারাইজ ডিপোলারাইজের কথাটা আমি আজকে কিছু বলবো না, শুধু ইনফরমেশনটা দেওয়া এটা নেক্সট দিনে বলবো। এটা হচ্ছে অ্যাক্টিভ, ডিপোলারাইজ। এই রামনে পোলারাইজ ডিপোলারাইজের মানেটা নাকি এগুলো আমি পরের দিন ভালো করে বলবো, হ্যাঁ? এটা অনেকটা বোঝার ব্যাপার আছে, হ্যাঁ? এটা এই যে পার্টিকুলার কেসটা দেখো তুমি, এই পার্টিকুলার কেসে কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড নাই, তাই না? তাকে এখানে অ্যাক্টিভ এখানে ইনঅ্যাক্টিভ লেখা আছে, মানে কি কোনোভাবে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড নাই, ঠিক আছে? মানে মানে আমি বলছি যে মানে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে একটা পার্টিকুলার একটা বা একাধিক ভাইব্রেশনাল মোড তুমি দেখতে পাচ্ছ, এখানে IRও অ্যাক্টিভ, রামানে অ্যাক্টিভ, অর্থাৎ মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ওবেড নয়। এবং IR তুমি দেখো মানে অন্ততপক্ষে একটা ভাইব্রেশনাল ব্যান্ড দেখতে পাচ্ছ যেটা PR। তার মানে এই পার্টিকুলার কেসে স্ট্রাকচারটা কেমন হবে, মলিকুলটা লিনিয়ার হচ্ছে বাট নট সেন্ট্রোসিমেট্রিক, ঠিক আছে? মলিকুলটা লিনিয়ার হচ্ছে বাট নট সেন্ট্রোসিমেট্রিক। এইটা বেসিক্যালি N2টাকে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছিল, তার মানে স্ট্রাকচারটা হচ্ছে NNO, এটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি বলছি, ধরো ওয়েব নাম্বার, IR অ্যাক্টিভিটি, রামান অ্যাক্টিভিটি, একটা থার্ড এক্সাম্পল দিচ্ছি আমি তোমায়। আচ্ছা, 519 সেন্টিমিটার ইনভার্স,
1151 সেন্টিমিটার ইনভার্স, 1361 সেন্টিমিটার ইনভার্স। এটা আইআর অ্যাক্টিভ, পিকিউআর, রামানে অ্যাক্টিভ, পোলারাইজড। তারপরে অ্যাক্টিভ পিকিউআর, অ্যাক্টিভ পোলারাইজড। আবার অ্যাক্টিভ পিকিউআর, আর এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ডিপোলারাইজড। দেখো এক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা থাকছে নাই, এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত ভাইব্রেশনাল মোডগুলোই কিন্তু পিকিউআর। তার মানে মলিকুলটা সেন্ট্রোসিমেট্রিকও নয়, লিনিয়ারও নয়। তখন তো স্ট্রাকচারটা কেমন হবে? বি এ এ এই টাইপের দেখতে হবে। আর এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেই এক্সাম্পলটা হচ্ছে SO2 এক্সাম্পল। SO2 এক্সাম্পল, তার মানে এই স্ট্রাকচারটা কি হবে? এসটা এখানে থাকবে, এটা ও, এটা ও। তো দেখো আমি এক্সাম্পল দিয়ে তোমায় দেখালাম যে এই যে মানে A to B টাইপের মলিকুলের যে স্ট্রাকচার তুমি ডিটারমাইন করবে, সেই স্ট্রাকচার ডিটারমাইন করার রাস্তাটা কি এবং কিভাবে। তো বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা তাহলে আমরা আজকে আমি যতটুকু বলতে চেয়েছিলাম সেটা বলে ফেললাম। এবারে আরো ক্রিটিক্যাল কিছু কিছু জায়গা আছে, সেটার জন্য আমরা আরেকটা ক্লাস অ্যাকচুয়ালি ব্যবহার করব, এবং সেটা হয়তো শেষেও ব্যবহার করতে পারি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা চলে দেখো, মোটামুটিভাবে আমরা রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোস্কোপি, এটাকে আমরা কনসিডার করে ফেললাম। ঠিক আছে, এবারে কিছু কিছু ক্রিটিক্যাল জায়গায় কিছু প্রবলেম ইত্যাদি জায়গা আছে, সেগুলোকে তো আলাদা করে আমাদের করতে হবে। মূলত নেক্সট ক্লাসে যেটা আমাদের চলে যাওয়ার কথা, নেক্সট ক্লাসে তুমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিটা এবারে ঢুকে যেতে হবে। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যান্ড ফটোকেমিস্ট্রি। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি অ্যান্ড ফটোকেমিস্ট্রি, এই পার্টটাতে আমরা নেক্সট দিন ঢুকবো। আর এবারে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রির মধ্যে ল্যাম্বার্ট বিয়াস ল এবং সেই রিলেটেড যে ডিসকাশনটা আমরা করে ফেলি, তাহলে ওই পার্টটাকে বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো বলার ব্যাপার আছে আর কি, সেটাকে একটুখানি দেখা। জ্যাবলনস্কি ডায়াগ্রাম দিয়ে ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টার সিস্টেম ক্রসিং, এই যে ফটো ফিজিক্যাল প্রসেসগুলো, সেগুলোকে দেখা। তারপর তোমার কাইনেটিক্সটাকে নিয়ে একটুখানি কথাবার্তা বলা। এছাড়া কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, ফটোসেন্সিটাইজেশন, ফটোসেন্সিটাইজ রিয়াকশন, ফটো স্টেশনারি স্টেট বা ফটোকেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি, এই টাইপের কিছু কনসেপচুয়াল জিনিস আছে, সেই জিনিসপত্রগুলো এর সঙ্গে কিন্তু আমাদের আলোচিত হবে। হ্যাঁ, এইটা আমরা ওই মোটামুটি খান তিনেকের মতো, 3 থেকে 4টের মতো ক্লাস যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি রিলেটেড কথাবার্তাগুলো আমাদের বলা হয়ে যাবে। তারপরে আমরা হয়তো একদিন যা কিছু ডাউট আছে ইত্যাদি ক্লিয়ার করবো। মানে মোটামুটি ধরে রাখো সব মিলে 10টা ক্লাস হলো তো, আর 5টা ক্লাসের মধ্যে আমরা একদম মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি প্লাস তার সাথে আগে যেসব আলোচনা হয়, একটা নিউমেরিক্যাল প্রবলেম হলে সবটাকে কভার করে ফেলতে পারবো। এটা এটা ইউজুয়ালি আমাদের পড়ানোর বিষয়। আর তারপরে আমি একটা স্পেশাল টপিক নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে রামান, রামান বলছি মানে এনএমআরটা, এনএমআর এবং ইপিআর, মানে সেটা তোমার স্পিন রেজোনেন্স স্পেকট্রোস্কোপি আর কি, সেইটা আবার আলাদা করে। হ্যাঁ, আমার তোমাদের যে মূল প্রিন্সিপালস যেগুলো আর কি, সেই মূল প্রিন্সিপালটা একটু জাস্ট আমি তারপরে বলবো আর। হ্যাঁ, এটা মানে অনেকের সিলেবাসে এনএমআর ইপিআর আছে, আর অনেকের সিলেবাসে এনএমআর ইপিআর নেই। ঠিক আছে, কিন্তু আমি এই আপ টু যে মানে এই মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি পর্যন্ত এটা সবাইরই সিলেবাসের মধ্যে আছে। আর এনএমআরটা যেহেতু অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হয়, ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেকের এনএমআর থাকে না। আবার ইপিআরটা বিএসসিতে তো থাকেই না, এমএসসিতে একটা ইনঅর্গানিকের মধ্যে যদি পড়ানো হয়, তাহলে ইপিআরটা অনেক জায়গায় তোমার থাকে না। কিন্তু আমরা ফিজিক্যাল মলিকুলার স্পেকট্রোস্কোপি বলতে কিন্তু এই যেটা বলেছি, রোটেশনাল, ভাইব্রেশনাল, রামান, এটা হয়ে যায়, আর এদিকে ইলেকট্রনিক, এটা বললেই অ্যাকচুয়ালি চলে। এবারে এখন তো সিলেবাসগুলো সব বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে, বিশেষ সিস্টেমে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেমন কিছুটা এনএমআর, কিছুটা ইপিআর ঢুকেছে, অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে সামান্য এনএমআর টেনএমআর ঢুকে গেছে আর কি। ক্যালকাটায় মনে হয় এনএমআর টেনএমআর নেই, তাই তো? ক্যালকাটা সিলেবাসটা আছে?
শুভার্থী, ক্যালকাটা সিলেবাস সম্ভবত এনএমআর নাই। না স্যার আমাদের নেই। নেই, কিন্তু বিদ্যাসাগরের সিলেবাসে এনএমআর ইপিআরটা একটু আছে আর কি। কিন্তু এনএমআর ইপিআরটা করে নেবে, বুঝলে? এনএমআর ইপিআরটা ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট্রিতে তো এনএমআর পড়াচ্ছেই, ইপিআরটা থাকে না, কিন্তু এই যে টিআইএফআর বা ইত্যাদি পরীক্ষা দিতে গেলে না, ওটা কিন্তু এটা খুব লাগে। হ্যাঁ, মানে মানে টিআইএফআর এ বা পরে নেট, তোমার তো টিআইএফআর তো হয়েই গেছে, তোমরা যে পরবর্তী যখন নেট গেট এসব দেবে তখন কিন্তু ইপিআরটা তোমার লাগে। এবারে ইনঅর্গানিকে হয়তো এমএসসিতে পড়াবে, তাহলে কখন পড়াবে কি পড়াবে এগুলো তো বোঝা কঠিন। আমরা আমাদের মতো করে মানে অ্যাটলিস্ট পরীক্ষার ডেট ফেট যদি না দেয়, আমরা তার মতো করে অ্যাটলিস্ট করে যাবো আর কি। দেখা যাক না, পরীক্ষা তো এক্ষুনি হচ্ছে না, সে দরকার হলে একদিনের বদলে সপ্তাহে 2টো করে ক্লাস নিয়ে হলেও আমরা এই পাঠগুলোকে করে দেওয়ার চেষ্টা করি। একটা মোটামুটি কভার করা থাক, খানপুরি লেকচারের একটা মলিকুলার স্পেকট্রোস্কোপি, মানে 10টা তো হলো, আর সব মিলে এদিকে 5টা আর ওদিকে যদি 4-5টা নিয়ে খানপুরি ক্লাসে যদি একটা মলিকুলার স্পেকট্রোস্কোপি ওভারঅল ব্যাপারটা থাকে, তাহলে দেখবে নেট গেট সমস্ত সিলেবাসগুলো একসাথে কভার করে থাকছে। তার ভিডিও পিডিএফ গুলো তোমাকে যদি থাকে, তাহলে ভবিষ্যতে মানে তোমরা যখন মানে এমএসসি পড়বে তখন দেখবে আর কিছু তোমার লাগছে না। এবারে আর একটা স্পেকট্রোস্কোপি আমাদের করতে হবে, যেটা কিছুটা অ্যাডভান্স লেভেলের স্পেকট্রোস্কোপি। আসলে এই যেটা পড়েছি, এই বিল্ডিং এই স্ট্রাকচারটা যদি আমার কাছে পরিষ্কার থাকে, তাহলে দেখবে কোথাও কোথাও কিছু কিছু গ্যাপ রাখা আছে। আমি যেমন সিলেকশন রুলে ডেরিভেশনের ক্ষেত্রে আমি বললাম প্রচুর গ্যাপ ট্যাপ আছে, না সিলেকশন রুলে ডেরিভেশনগুলোকে করা হচ্ছে না। আরও কিছু কিছু জায়গায় কিছু কিছু গ্যাপ ট্যাপ রাখা আছে, আমি সেটা পড়াতে পড়াতে দেখবে উল্লেখ করেছি যে এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের পরিষ্কার নাই বলে আমরা এগুলো এখনো পড়তে পারছি না, কিন্তু জাস্ট ইনফরমেশনটা তুমি জেনে রাখো। হ্যাঁ, সেই টাইপের কিছু জিনিসপত্র সার্টেনলি আছে, সেগুলো আমরা করবো। ঠিক আছে, মানে পরীক্ষা তো আমার মনে হয় না জুন মাসের মাঝামাঝির আগে কিছু হচ্ছে। জুন মাসের তো 4 তারিখে তো রেজাল্ট বেরোবে, তারপরে তোমার আরও দিন 10 বাদ দাও, তাহলে জুন মাসের শেষের দিকে হয়তো 6 সেমিস্টার পরীক্ষা হবে। আর বিদ্যাসাগর হয়তো আরও পরে হতে পারে, জুন মাসের শেষে জুলাই গিয়ে চলে যাবে। আর এটা তো চলছে, মানে আমি তো সলিড 1-1.5 মাসের মতো একটা সময় পেয়ে যাচ্ছি। তো দেখি না, মানে তোমাদের 6 সেমিস্টার পরীক্ষা যেহেতু আগে, তোমাদের সপ্তাহে আরও একটা করে ক্লাস বাড়িয়ে দিয়ে আমরা এই পাঠটাকে করে দেওয়ার চেষ্টা করছি। চলো তাহলে আজকে এই পর্যন্ত রাখা যাক। এন্ড অফ লেকচার 10। তো বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও।